লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং সবাই সবকিছু শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আর ক্লাসের শুরুতেই সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, প্রত্যেকেই ক্লাসটা করুক এবং প্রত্যেকেই আশা করি এই ক্লাসটা করার পর উদ্ভিদ শারীরতত্ত্ব এবং হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র এই দুইটা চ্যাপ্টার থেকে মোটামুটি 3 বা 4টা কোশ্চেন তোমরা কমন পাবা। এই দুইটা চ্যাপ্টার মিলে উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে 3টা ম্যাক্সিমাম 3টা বা 4টা কোশ্চেন কিন্তু আসতে পারে। অপরদিকে হচ্ছে তোমার টিস্যু ও টিস্যুতন্ত্র এই চ্যাপ্টার থেকেও বলা চলে যে তোমার একটা কোশ্চেন ইনশাল্লাহ থাকবে, দুইটা থাকে না নর্মালি, বাট একটা শিওর থাকবে। তো এই দুইটা চ্যাপ্টার থেকে তোমরা ইজিলি এই কোয়েশ্চেনগুলো ইনশাল্লাহ কমন পাবা। সো প্রত্যেকেই চেষ্টা করো একটু ফ্রেন্ডদেরকে মেনশন করার এবং হচ্ছে ক্লাসটা একটু লাস্ট পর্যন্ত কমপ্লিট করার, ঠিক আছে? আচ্ছা, এবং আশা করি খুব সহজে অল্প সময় আমরা এই চ্যাপ্টারটাকে আমরা এই দুইটা চ্যাপ্টারকে আমরা কমপ্লিটলি রিভিশন দিতে পারবো। আমরা দেখি কতজন আসছে অলরেডি ক্লাসে, দেখি আমরা অলরেডি কতজন আসছে ক্লাসে। আমি সরি টু সে দ্যাট 15 মিনিট লেট করে আসলাম, কারণ একটু আগে আরেকটা লাইভ আমাদের ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আসলে একটু টাইম নিয়ে আসলাম, সবকিছু গুছিয়ে একটু টাইম নিয়ে আসতে হলো আমাদেরকে। আচ্ছা, সবাই একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আচ্ছা, তো আমরা আস্তে ধীরে শুরু করি, অনেকে রেকর্ড ক্লাস করবে। তো আমার পেছনে যে ছবিগুলা হয়তো বা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, এটা হচ্ছে আমাদের আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, একটা সুন্দর একটা ছবি দেখো। আমি মনে করি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্যাম্পাস বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেটা হয়তো বা তোমার সামনে অপেক্ষা করছে। তুমি চেষ্টা করলেই জাস্ট একটা মাস যদি নিজের মতো করে পরিশ্রম করো, নিজের সম্পূর্ণটা দিয়ে নিজের চেষ্টাটা চালিয়ে যাও, রেগুলার প্র্যাকটিস করো এবং নিজেকে যাতে তুমি না ঠকাও, তো এই কয়েকটা দিন একটা মাস জাস্ট পরিশ্রম করলে এই যে দেখো কত সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে আজকের বিকালের বা সন্ধ্যার টাইমটাতে, তো মোটামুটি আসরের নামাজের পরে যে ছবিগুলা, তো এটা আমি বাংলাদেশ আমাদের এস্থেটিক বাও থেকে পেজ থেকে নেওয়া ছবিগুলো, দেখো কত সুন্দর। এই দেখো বাকৃবির পাশেই, তুমি নর্মালি কোনো ক্যাম্পাসে আমার জানা মতো তুমি ক্যাম্পাসের সাইডে কোনো নদী পাবা না, দেখো এই যে বাকৃবির সাইডে, এই ছবিটা খেয়াল করো, বাকৃবির সাইডেই তোমার কত সুন্দর একটা নদী ব্রহ্মপুত্র, এখানে তুমি কত সুন্দর সময় তুমি পার করতে পারবা। এবং ওভারঅল এই যে একটা সুন্দর একটা ক্যাম্পাস, এই জিনিসটা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে, জাস্ট বাকি শুধু তোমার একটা চেষ্টা মাত্র। তো আশা করছি প্রত্যেকেই চেষ্টাটা চালিয়ে যাবে ইনশাল্লাহ, এবং সবাই ইনশাল্লাহ যাতে সফল হতে পারো, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। একটা মিনিট। তো আমরা আজকে দেখবো কি কি উদ্ভিদ শারীরতত্ত্ব এবং হচ্ছে গিয়ে কি টিস্যু ও টিস্যুতন্ত্র। ওকে, সো আমরা স্টার্ট করি। তো আমরা প্রথমত আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব বেশি ইম্পর্টেন্ট, সেটাতে আমরা যাবো যদি পরে সময় পাই, যেহেতু আজকে একসাথে অনেকগুলো ক্লাস করে ফেললাম, তো একসাথে দুইটা লাইভ হচ্ছে, সো আমি বেশিক্ষণ নিব না। তো সময় থাকলে আমরা টিস্যুটা দেখবো, নইলে অন্যদিন দেখবো। ওকে, তো ফার্স্ট অফ অল আশা করছি সবাই এটা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, তাই না? নোট দেখে পড়াবো, তোমরা বলতেছো যে ভাই আপনার নোট দেখে পড়ানোটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়, দ্যাটস আমি ভাবলাম যে না, ওদেরকে নোট দেখে পড়াই, যেহেতু ওরা বেশি ইফেক্ট পাচ্ছে, সো আমার নোট দেখে পড়াইতে তো আমার কোনো সমস্যা নাই, তাই না? সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? একটু জানাও। এই চ্যাপ্টারটা আজকের ক্লাসটা করার পর ইনশাল্লাহ তোমার জাস্ট আজকের, হ্যাঁ অনেকে চলে আসছে, আলহামদুলিল্লাহ অনেকে চলে আসছে। একটি রিভিশন রুটিন দেবেন প্লিজ, ডেইলি একটা রিভিশন। আচ্ছা, রিভিশন রুটিন তো দেওয়া না, অনুশীলনী এমসিকিউ, হ্যাঁ অনুশীলনী এমসিকিউ হচ্ছে আমাদের আরেকটা ক্লাস দিলে। আমি কালকে সকালে তোমরা আর 3টা চ্যাপ্টার মনে হচ্ছিল, ওই 3টা চ্যাপ্টারের ক্লাসটা দিলে হচ্ছে তোমরা বায়োলজি কমপ্লিট, মানে জুলজিটা কমপ্লিট, তারপরের দিন সম্পূর্ণ বুটানি পাবা, তারপরের দিন কেমিস্ট্রি একটা, কেমিস্ট্রি গুলো পাবা। কেমিস্ট্রি গুলো অনেক এমসিকিউ, এটা শুট করতে টাইম লাগবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকে চলে আসছে, সো আমরা ক্লাসটা শুরু করে দিই। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো এবং ক্লাসটা লাস্ট পর্যন্ত এনজয় করো। আশা করছি এই ক্লাস থেকে অনেক কোশ্চেন ইনশাআল্লাহ কমন পাওয়া। ওকে, তো আজকে হচ্ছে আমরা শুরু করবো কি উদ্ভিদ শারীরতত্ত্ব। তো নরমালি আমি স্লাইড বানিয়ে পড়াইতাম, বাট আমার এক্সাম থেকে আমি স্লাইডটা বানাইতে পারি নাই। তোমরা জানো যে আমার স্লাইডগুলো আমি নিজেই বানাই, কারণ আমি নিজে যখন স্লাইডগুলো বানাই তখন আসলে
আমার আসলে একটা এখানে মন দিয়ে বানাই, তো তো এখানে একদম আমার মন মতো করে বানাইতে পারি, বাট আমি আজকে নোট দেখে পড়াবো এবং তোমরা নোট দেখে উপকৃত হও বেশি। সো প্রবলেম নাই, আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা কি পড়বো আজকে? আমরা হচ্ছে কি উদ্ভিদ সারিতত্ত্ব চ্যাপ্টারটা দেখবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে তুমি 3 থেকে 4টা কোয়েশ্চান তুমি কমন পেতে পারো। 3 থেকে 4টা কোয়েশ্চেন কমন পাওয়ার মতো কিন্তু একটা চ্যাপ্টার। সো প্রত্যেকেই ক্লাস পর্যন্ত ক্লাসটা করো। ওকে, সো আমরা এগুলা মূলত আগেই আমাদের এই ক্লাসগুলো করা, তারপর হচ্ছে কি আমরা জাস্ট রিভিউ করতেছি। দেখো, তো এই চ্যাপ্টার থেকে আমরা মূলত কি কি জিনিসগুলো দেখবো? প্রথমত দেখো, খনিজ লবণ পরিশোষণ। এই চ্যাপ্টারের প্রথম যে টাইপটা সেটা হচ্ছে কি খনিজ লবণ পরিশোষণ। মোটামুটি ইম্পর্টেন্ট আছে, খুব একটা ইম্পর্টেন্ট না। প্রচ্ছেদন, প্রচ্ছেদনটা মোটামুটি 30টার বলা চলে কি একটু ইম্পর্টেন্ট আছে এবং অল্প মাত্র পড়া, বেশি না। সালোক সংশ্লেষণ ভাই ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্বসন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি ধরে নাও যে এই সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এই দুইটা মিলে তুমি 2টা কোয়েশ্চেন অলরেডি তুমি পরীক্ষায় পেয়ে গেছো। এক সালোক সংশ্লেষণ, আরেক হচ্ছে কি ভাইয়া শ্বসন। এই দুইটা মিলে তুমি শিওর থাকো যে 2টা কোয়েশ্চেন তুমি পেয়ে যাবা। এবং এই সালোক সংশ্লেষণ থেকে ধরা চলে কি তুমি C3 চক্র বা C4 থেকে কোয়েশ্চেন পেতে পারো, সবচেয়ে বেশি সম্ভাবনা। আর শ্বসন থেকেও মোটামুটি যে শ্বসনের যে ধাপগুলো আছে না, তো ওখান থেকে প্রশ্ন বেশি আসে। সো এই হচ্ছে কি মোটামুটি আমরা এই চ্যাপ্টার। সো তুমি যদি কিচ্ছু না পারো, জাস্ট সালোক সংশ্লেষণ শ্বসনটা তোমাকে পড়তে হবে। যদি 3টা কোয়েশ্চেন আসে, যদি 3টা কোয়েশ্চেন আসে তাহলে তোমার বাকি 2টা টাইপ থেকে একটা কোয়েশ্চেন দিতে পারে। যদি এই চ্যাপ্টার থেকে 3টা কোয়েশ্চেন আসে, যদি 4টা কোয়েশ্চেন আসে তাহলে এখান থেকে একটা, এখান থেকে 3টা কোয়েশ্চেন। বুঝছো? তো এইভাবে আসতে পারে কিন্তু কোয়েশ্চেন গুলো। সো আমরা শুরু করি। ক্লাস শেষে পিডিএফটা পেয়ে যাবা। তাহলে আমাদের অনেক পুরাতন পিডিএফ, মানে এই একটা পিডিএফ আমরা এমন ভাবে বানাইছি সব জায়গায় যাতে কাজে লাগে। ওকে, নাও আমরা চলি। দেখো, উদ্ভিদ সাহিত্যের জনক কে? স্টিফেন হেলস। স্টিফেন হেলস হচ্ছে কি উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। শারীরতত্ত্ব একটা কি উদ্ভিদের শারীরতত্ত্ব, আর এটা কি প্রাণীর শারীরতত্ত্ব। উদ্ভিদ শারীরতত্ত্বের জনক কি হেলস, প্রাণীর শারীরতত্ত্বের জনক কি হার্ভে। যদি কখনো কোয়েশ্চেন আসে প্রাণীর শারীরতত্ত্বের জনক কি হার্ভে বা মানব শারীরতত্ত্বের জনক কি হার্ভে, তো এটা আমরা মনে রাখতাম কি দিয়ে জানো? হাহা দিয়ে। হাহা, হাতে হচ্ছে হেলস, হাতে হচ্ছে কি ভাইয়া হার্ভে। তো এই 2টা জিনিস মনে রাখবো। যদি আমি এটা এক্সট্রা বললাম, এক্সট্রা আসলে এগুলো লাগবে না তোমার। আচ্ছা, তারপর দেখো টাইপ 1। টাইপ 1 আমরা কি দেখবো? খনিজ লবণ পরিশোষণ। আচ্ছা, তো প্রথমত আসো যে খনিজ লবণ গুলা কি কি আছে ভাইয়া। তো খনিজ লবণ কি কি? এখানে খনিজ লবণকে উদ্ভিদের অত্যাবশ্যক উপাদান, উদ্ভিদের অত্যাবশ্যক উপাদান, অত্যাবশ্যক বা ইংলিশে যেটাকে বলা হয় কি এসেনশিয়াল, অত্যাবশ্যক বা এসেনশিয়াল। এসেনশিয়াল উপাদান আছে কয়টা? টোটাল 17টা উপাদান আছে। টোটাল কয়টা উপাদান আছে? 17টা এসেনশিয়াল উপাদান উদ্ভিদের মধ্যে থাকে। অর্থাৎ একটা উদ্ভিদের বেঁচে থাকার জন্য 17টা উপাদান ম্যান্ডেটরি, মাস্ট লাগবে। আচ্ছা, এখন এই 17টার মধ্যে সবগুলাই তো সমান গুরুত্ব না, যেগুলো একদম বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে বলা হচ্ছে কি ম্যাক্রো। এবং ম্যাক্রো থাকে কয়টা? 9টা। যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলোকে বলা হচ্ছে কয়টা? মাইক্রো। মাইক্রো আছে কয়টা? 8টা। তো আমরা ম্যাক্রো গুলাকে কিভাবে মনে রাখতে পারি? আমরা একটা শর্টকাট, এটা সবাই পড়ি বা এমনই সবাই পড়ি। এমজি কে ক্যাফে ফর নাইস চপস। এমজি তে কি ম্যাগনেসিয়াম, কেতে হচ্ছে তোমার কি পটাশিয়াম, ক্যাফের সি এতে হচ্ছে তোমার কি ক্যালসিয়াম, নাইসের এন তে হচ্ছে তোমার কি নাইট্রোজেন, চপস, চপসের সি তে হচ্ছে তোমার কি কার্বন, এইচ তে হচ্ছে কি তোমার কি হাইড্রোজেন, ও তে হচ্ছে কি অক্সিজেন, পি তে হচ্ছে ফসফরাস, এস তে হচ্ছে কি সালফার। তো আমরা কয়টা পেলাম? এই যে 9টা, এই 9টাকে বলা হচ্ছে তোমার কি ভাইয়া? তোমার 9টাকে বলা হচ্ছে কি ম্যাক্রো উপাদান। কাল এক্সাম 4 হবে নাকি 5 হবে? কালকে এক্সাম 4 এন্ড 5 দুইটাই হবে। কালকে এক্সাম 4 এন্ড 5 দুইটাই কিন্তু হবে, ঠিক আছে? তো ম্যাক্রো কোনটা কোশ্চেন আসতে পারে, কোনটা ম্যাক্রো কোনটা মাইক্রো। সো ম্যাক্রো ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলো কি মাইক্রো উপাদান। সো আশা করি তোমরা পারবা। তাহলে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো ভাইয়ারা এটা সবাই পারবা জানি, ম্যাক্রো উপাদান কোনটা, এই ট্রিক্স দিয়ে মনে রাখতে পারবা। ওকে, সো আমরা নিচে একটু যাই, দেখি নিচে আমাদের কি আছে। ওকে, এখন আসো কতগুলো উপাদান থাকবে যেগুলো হচ্ছে কি তোমার জানো ম্যাক্রো না, যেগুলা নরমালি ম্যাক্রো নয়। এই যে উপকারী মৌল, অর্থাৎ ম্যাক্রো মৌলগুলা কি জানো সকল উদ্ভিদের জন্যই ম্যান্ডেটরি, একদম ম্যাক্রো। বাট কিছু তোমার উপাদান থাকবে যেগুলা নির্দিষ্ট কিছু উপাদানের জন্য, নির্দিষ্ট কিছু উদ্ভিদের জন্য ম্যাক্রো। তার মানে কি এগুলাকে বলা হচ্ছে উপকারী মৌল। উপকারী মৌলগুলাকে এগুলো হচ্ছে তোমার নির্দিষ্ট উদ্ভিদের জন্য ম্যাক্রো, নির্দিষ্ট উদ্ভিদের জন্য কি ম্যাক্রো। আমরা এগুলো একটু কিভাবে মনে রাখতে পারি খেয়াল করো। আমরা যদি এগুলো মনে রাখতে যাই, প্রথম কি সিলিকন। ভাইয়া সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন মানে কি জানো? সিলিকন মানে কি জানো? বালু। সিলিকন মানে কি জানো? বালু। বালুতে মূলত কি পাওয়া যায়? সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড এটা কি বালুতে পাওয়া যায়। তো দেখো বালুতে মূলত কি দেখবা, যেখানে বেশি বালু না সেখানে দেখবে কি জানো ঘাস উঠতেছে। বালুতে কিন্তু নরমালি তুমি আম গাছ পাবা না, বালুতে কিন্তু তুমি নরমালি শৈবাল পাবা না, বালুতে কিন্তু তুমি কি পাবা? ঘাস পাবা। তাহলে মনে রাখবা সিলিকন কার জন্য? ঘাসের জন্য উপকারী মৌল। ওকে, আচ্ছা, তাহলে সিলিকন গেল কি ঘাসের জন্য। সোডিয়াম,
ভাই সোডিয়ামে কি আছে? দন্তস। সোডিয়ামে কি আছে? এখানে দন্তস আছে। তো দন্তসতে কি আসতেছে? তোমার C4। দন্তসতে কি আসছে? যে আমরা যদি এটাকে এইভাবে উচ্চারণ করি C4, তার মানে কি দন্তসতে সোডিয়াম, দন্তসতে C4। নাও একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া উপরেও তো সিলিকন আছে, সিলিকনও তো দন্তস আছে, তো সিলিকনকে কেন বললাম না? এখানে আমি আগেই বলে দেই, সিলিকনের জন্য আমরা আরেকটা লজিক দেখাইলাম, আর C4 এর জন্য কি আমরা আরেকটা, মানে সোডিয়ামের জন্য আরেকটা লজিক দেখাইলাম। ওকে, তার মানে দুইটা দন্তস শেষ, একটা সিলিকন দিয়ে ঘাস আর দন্তস দিয়ে কি C4। ওকে, নেক্সট আসো কি আয়োডিন। ভাইয়া আয়োডিন কোথায় পাওয়া যায়? সমুদ্রে প্রচুর পরিমাণে আয়োডিন পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে? সমুদ্রে প্রচুর পরিমাণে কি পাওয়া যাবে? আয়োডিন পাবা। এবং এই সমুদ্রে কি পাওয়া যাচ্ছে? প্রচুর পরিমাণে শৈবালও কিন্তু পাচ্ছে। তার মানে কি আয়োডিন কার জন্য? শৈবালের জন্য। ওকে, তারপরে কি আছে? কোবাল্ট। কোবাল্ট কি ভাইয়া? কোবাল্ট একটা বাকি আছে, সেটা কি? নাইট্রোজেন। সো আমরা আশা করছি এগুলা তোমরা এই মুখস্থ না করে তুমি এই ওয়েতে কিন্তু সুন্দর করে মনে রাখতে পারবা, ঠিক আছে? তো এইটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এখন আসো এই যে উদ্ভিদের এই যে তোমার উদ্ভিদের ম্যাক্রো উপাদানগুলা, এই ম্যাক্রো উপাদানগুলা কি একদম উদ্ভিদের যেগুলো একদম উদ্ভিদের জন্য ম্যান্ডেটরি, এই কাজগুলো করে থাকে। যেমন আমরা যদি বলি কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি কাজে লাগে? ম্যাগনেসিয়াম হচ্ছে কি ক্লোরোফিল, ম্যাগনেসিয়াম ক্লোরোফিল। এই জিনিসটা অনেক আসছে, এটা 3 স্টার, এটা 3 স্টার একদম। ম্যাগনেসিয়াম কি জানো? ক্লোরোফিলের জন্য কাজে লাগে। কিসের জন্য কাজে লাগে? ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের জন্য কাজে লাগে, ঠিক আছে? ক্লোরোফিল সৃষ্টিতে ম্যাগনেসিয়ামের ভূমিকা অনেক বেশি। ফসফরাস, ফসফরাসের অভাবে পাতা, ফুল, ফল ঝরে যায়। ফসফরাসের কি আছে? ফসফরাস বানানটা কেমন? ফসফরাস। ফসফরাসে কি আছে? ফ বা প। তো এখানে কি পাতার প, ফুলের ফ, ফলের ফ। তার মানে কি ফসফরাসের অভাবে পাতা, ফুল, ফল ঝরে যায়। তো এইটা কিন্তু এই যে দুইটা জিনিস, বিশেষ করে ফসফরাস, এই যে দুইটা জিনিস, এইটা দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আমি একটা জাস্ট সেভ করে নিলাম এটাকে। ওকে, এটা আমি সেভ করে নিলাম, তোমাদেরকে দিয়ে দিব। খনিজ লবণ পরিশোষণের আগে অঙ্গে। আচ্ছা, এখন আসো খনিজ লবণ ভাইয়া কোথায় কোথায় পরিশোষিত হবে? খনিজ লবণটা মানে পরিশোষণের অঙ্গ কি? একটা উদ্ভিদ তো তোমার পাতা দিয়ে শোষণ করবে না, সে তো তার কাণ্ড দিয়ে খনিজ লবণ পরিশোষণ করবে না, তার তো ভাইয়া নির্দিষ্ট একটা অঙ্গ দিয়ে শোষণ করবে। তো খনিজ লবণ পরিশোষণ করবে কোন দিয়ে জানো? উদ্ভিদের মূলের যে অগ্রভাগ, একদম মূলের যে অগ্রভাগ, মেইন যে মূলটা থাকবে, সেই মূলের অগ্রভাগ দিয়ে কি করবে? উদ্ভিদ তার খনিজ লবণগুলো পরিশোষণ করবে। ওকে, আচ্ছা এখন আসো খনিজ লবণটা কি হিসেবে শোষিত হয়? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। খনিজ লবণটা কি হিসেবে শোষিত হয়? খনিজ লবণটা কি আয়ন হিসেবে শোষিত হয়। যেমন এখানে এমন না যে সোডিয়াম হিসেবে বা সোডিয়াম ক্লোরাইড হিসেবে শোষিত হচ্ছে, ওরকম না। এখানে এমন না যে তোমার পানি হিসেবে শোষিত হচ্ছে, এরকম না। সো যেমন এখানে সোডিয়ামটা বলতে পারি কি এটা সোডিয়াম প্লাস হিসেবে শোষিত হচ্ছে, ম্যাগনেসিয়ামটা বলতে পারি কি ম্যাগনেসিয়াম 2+, নাইট্রেট বলতে পারি কি নাইট্রেট মাইনাস। অর্থাৎ কি প্রত্যেকটা তোমার কি আয়ন হিসেবে শোষিত হয়। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হিসেবে শোষিত হচ্ছে? আয়ন হিসেবে। আমি এটাকে স্টার মার্ক করে দিলাম। তো এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট? যে এটা হচ্ছে তোমার কি আয়ন হিসেবে শোষিত হচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তো এটা একটা ছবি তুলে নিতে পারি আমরা। আচ্ছা, পরবর্তীতে আসো, এখন এই যে আয়নগুলো আছে ভাইয়া, এই যে আয়নগুলা, এই আয়নগুলা কিন্তু প্রত্যেকটা সমান গতিতে দৌড়াবে না, একদম ব্যালেন্স রেখে না। কোনোটা দ্রুত, কোনোটা ধীরে দৌড়াবে। বুঝাইতে পারলাম? কোনোটা দ্রুত, কোনোটা ধীরে দৌড়াবে। তো এই জায়গা থেকে কিন্তু 21-22 সেশন, 22-23 সেশন, এই সেশনগুলোতে কিন্তু কোয়েশ্চেন আসছে। তো এইটা কিন্তু তোমার আমরা বলতে পারি কি অংশটা আমি 7 স্টার দিয়ে দিলাম। যেগুলো আমি 7 স্টার দিব, তোমরা ধরে নিবা যে এগুলো থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আসো, কোন আয়ন আছে কি দ্রুত গতির, কোন আয়ন আছে হচ্ছে তোমার কি ধীর গতির। দ্রুত গতির এবং আছে কি ধীর গতির। কিভাবে মনে রাখবা? দেখো, উদ্ভিদ আর প্রাণী কি দুইটা ব্যতিক্রম, দুইটা অপোজিট না? উদ্ভিদ আর প্রাণী বলতে আমরা কি বুঝো? দুইটা অপোজিট বলি। কানা বুঝো? কানা যে চোখে দেখতে পায় না, অন্ধ। এটা অন্ধ মানুষ কিভাবে হাঁটে? যে এরকম 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 করে আস্তে ধীরে হাঁটে না? তার মানে কি একটা অন্ধ প্রাণী অলওয়েজ ধীরে হাঁটবে, ধীরে চলবে। তো প্রাণীর বিপরীত কি উদ্ভিদ। তাহলে অন্ধ উদ্ভিদটা কিভাবে যাবে? ধরে নাও কি অন্ধ উদ্ভিদটা কি দ্রুত, তার মানে অন্ধ প্রাণী যদি ধীরে যায়, অন্ধ উদ্ভিদ কি হবে? দ্রুত। কারণ দুইটা কি বিপরীত। তো দ্যাটস ওয়াই দ্রুত গতির আয়নগুলোকে মনে রাখবো কি দিয়ে? কানা দিয়ে মনে রাখবো। ভাইয়া কি দিয়ে মনে রাখবো? আমরা কানা দিয়ে মনে রাখবো। কানা, কানা। কাতে হচ্ছে কি পটাশিয়াম প্লাস, নাতে হচ্ছে তোমার কি নাইট্রেট মাইনাস। ঠিক আছে, তো এই দুইটা কি দ্রুত গতির আয়ন। ধীর গতির আয়ন কারা কারা? ধীর গতির আয়ন হচ্ছে তোমার কি ক্যালসিয়াম আয়ন, সালফেট আয়ন এবং কি ম্যাগনেসিয়াম 2+ আয়ন। ম্যাগনেসিয়াম 2+টা এই দুইটা হচ্ছে আরেকটু বেশি দ্রুত চলে। মানে কি এখানে ম্যাগনেসিয়াম 2+ এর চেয়ে ক্যালসিয়াম এবং সালফেট কি আরো ধীর গতির আয়ন। সো এইখানে কিন্তু এই জায়গা থেকে 2021-22 এবং কি 22-23 সম্ভবত 22-23 মনে হয় আসছে, এই যে কোনটা ধীর গতির আয়ন, এখানে কিন্তু কোশ্চেন আসছে। সো ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে থাকবে। তো এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি জাস্ট তোমাদেরকে বুঝাচ্ছি না, আমি জাস্ট অ্যানালাইসিস করে বুঝাই দিচ্ছি রিভিশন গুলা, যে এই জিনিসগুলো যদি তোমরা পড়ো তাহলে কমন পেতে পারো। ওকে, একই স্লাইড বারবার কেন আসলো বললাম না।
ওকে, তো এখন আসো খনিজ লবণ পরিশোষণের মতবাদ। খনিজ লবণ পরিশোষণ মতবাদ, এইটা কি খনিজ লবণ পরিশোষণ মতবাদ, খনিজ লবণ পরিশোষণ মতবাদ। তো এইটা বোঝাচ্ছে তোমার এই যে তোমার খনিজ লবণ আয়ন, হ্যাঁ খনিজ লবণ পরিশোষণ মতবাদ। দেখো খনিজ লবণটা যে পরিশোষিত হবে, তো এটা কিভাবে হবে, প্রসেসটা কি, এটা নিয়ে হচ্ছে বিভিন্ন মতবাদ আসছে। তা আমরা যদি দেখি তোমার প্রথমত এই যে মতবাদটা কি বলা হচ্ছে, কাকের মতবাদ। কার মতবাদ? কাকের মতবাদ। কাকের মতবাদ, খনিজ লবণ পরিশোষণ কি কাকের মতবাদ। এক কথা হচ্ছে তোমার কি, একটা কথা বলছে হচ্ছে তোমার কি কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, আরেকটা তো হচ্ছে তোমার কি কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। লেস ইম্পর্টেন্ট, কোশ্চেন আসে না, শুধু মনে রাখবা কোশ্চেন তো যে আসে যে নিচের কোনটি খনিজ লবণ পরিশোষণ মতবাদ, কি বলবা কাকের মতবাদ। একটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড পরিশোষণ মতবাদ, আর একটা কি কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। ওকে, নেক্সট যদি আমরা যাই যে তোমার দেখো খনিজ লবণ পরিশোষণ। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, তোমার উদ্ভিদের কোষের অভ্যন্তর থেকে যখন পটাশিয়াম আয়নটা কি হবে বের হবে, যখন পটাশিয়াম আয়নটা বের হয়, সরি যখন তোমার হাইড্রোজেন আয়নটা কি হবে বের হবে, হাইড্রোজেন আয়নটা যখন বের হবে ঠিক তখনই তোমার কি হাইড্রোজেন আয়নটা কি পজিটিভ আয়ন। তাহলে দেখো উদ্ভিদের কোষের অভ্যন্তর থেকে যখন হাইড্রোজেন আয়নটা বের হয়ে যাবে তখন কি একটা পজিটিভ আয়নের ঘাটতি হবে, এবং সেই পজিটিভ আয়নের ঘাটতিটা পূরণ করে কে এই পটাশিয়াম আয়নটা, তখন কি করে এই পটাশিয়াম আয়ন তখন প্রবেশ করে থাকে, মনে থাকবে। তো এই যে দেখো পটাশিয়াম আয়ন কি করে প্রবেশ করে। ওকে, সো নেক্সট আমরা যাই। ওকে, এখন আসো খনিজ লবণ পরিশোষণটা কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। খনিজ লবণ পরিশোষণ কয় প্রকার? দুই প্রকার। এই অংশটা হচ্ছে কি আমরা কি দিব, এই অংশটা হচ্ছে আমরা একটা 3 স্টার দিব। তো আমি যেগুলোকে 7 স্টার দেই ধরে নিবা কোশ্চেন আসার মতো, আর যেগুলো 3 স্টার দেই মোটামুটি ইম্পর্টেন্ট, স্টার মার্ক গুলো ভালো করে পড়বা। আচ্ছা, একটা হচ্ছে তোমার কি ভাইয়া সক্রিয়। সক্রিয়, সক্রিয় তো দন্ত সাথে কি আছে, সক্রিয়তে দন্ত স আছে, তার মানে কি তার জন্য কি লাগবে ভাইয়া শক্তি লাগবে। আচ্ছা, সক্রিয়তে দন্ত স আছে তার জন্য শক্তি লাগবে। আচ্ছা, শক্তি যেখানে শক্তি লাগবে সেখানে কি এনজাইমের কাজ করবে, যেহেতু শক্তি লাগবে সুতরাং কি আমার এনজাইম লাগবে। এনজাইম কি এখানে একটা প্রভাবকের মতো। তো শক্তি, শক্তি মানে কি ভাইয়া শ্বসন, শক্তির তালব বসলে এখানে কি শ্বসন হার বৃদ্ধি পাবে। তার মানে কি যেখানে যেটাই সক্রিয় এটারই শক্তি লাগবে, এটারই এনজাইম লাগবে, এটারই কি শ্বসন হারটা বৃদ্ধি লাগবে। এবং কি যেহেতু শক্তি, শক্তি দেওয়ার জন্য কি লাগবে একজন বাহক লাগবে, একজন বাহক লাগবে। ঠিক আছে, নিষ্ক্রিয় আসো। নিষ্ক্রিয়তে কি সবকিছু, নিষ্ক্রিয়তে কি আছে ভাইয়া দন্তন্য আছে, সুতরাং নিষ্ক্রিয় দন্তন্য দিয়ে আমরা কি বলতে পারি, নিষ্ক্রিয় দন্তন্যতে বলতে পারি কি সবকিছু কি না না, যেমন শক্তি লাগবে না, এনজাইম লাগবে না, শ্বসনের হার কি থাকবে, শ্বসনের হার তো থাকবে বাট এটা কি অলওয়েজ সেম থাকবে। মানে কি মোট কথা আমরা কি শ্বসনের হারটার কোনো পরিবর্তন হবে না, যেটা আমরা সক্রিয়র ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল। বাহক লাগবে না, তো আমরা ইজিলি মুখস্থ ছাড়াই মনে রাখতে পারতেছি সক্রিয়তে, সক্রিয়তে কি শক্তি লাগবে, এনজাইম লাগবে, শ্বসন হার বাড়বে, বাহক লাগবে। নিষ্ক্রিয়তে সবকিছু না না না, বুঝছো? তো আমরা কিন্তু এগুলা ইজিলি একদম মনে রাখতে পারি। আচ্ছা, ওকে, সো এটা গেল। এখন আসো এই যে তোমার প্রত্যেকটা মতবাদ, এই প্রত্যেকটা সেকশন মানে একটা সক্রিয় সেকশন আর একটা নিষ্ক্রিয় সেকশন, প্রত্যেকটা সেকশনের উপরে আলাদা আলাদা মতবাদ আছে। যেমন সক্রিয় মতবাদ হচ্ছে কয়টা, 3টা মতবাদ। কোশ্চেন আসবে নিচের কোনটি সক্রিয় মতবাদ। যেমন এক নম্বর আছে তোমার কি, এক নম্বর আছে তোমার কি লুনডেগর বা সাইটোক্রোম পাম্প মতবাদ। সাইটোক্রোম, সাইটোক্রোম কথাটা তখনই বলবা যেখানে আয়রন, যেখানে আয়রনের ব্যবহার পাবা সেখানে মনে রাখবে সাইটোক্রোম কথাটা আছে। তো লুনডেগর বা সাইটোক্রোম পাম্প মতবাদ। 2 নাম্বার প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। 3 নাম্বার কি লেসিথিন বাহক ধারণা। লেসিথিন, লেসিথিন একটা ফসফোলিপিড। সো আমরা জাস্ট মতবাদ গুলো মনে রাখবো, লুনডেগর মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ এবং কি লেসিথিন বাহক ধারণা, মনে থাকবে। তো আমরা জাস্ট মতবাদ গুলো একটু মনে রাখবো। ওকে, এরপরে চলো আমরা যদি দেখি নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। আচ্ছা, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ দেখো, ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ডোনেন সাম্যাবস্থা, ব্যাপক প্রবাহ। জাস্ট নামগুলো মনে রাখতে পারবে না, এগুলো তো আসলে এখন ইজি মনে রাখা, তাই না? এগুলো একদম ইজি মনে রাখা, এগুলো একদম ইজি মনে রাখা। আমি তোমাদেরকে একটা শর্ট ট্রিক্স দিতে পারি, তোমরা সক্রিয়টাকে মনে রাখতে পারবো হচ্ছে, আচ্ছা
সক্রিয়টাকে মনে হতে পারে কি একটা শর্টকাট ধরো এপিএল, এপিএল। ওকে, আচ্ছা না এপিএল না, আমরা মনে রাখতে পারি কি পিএএল, পাকিস্তান লিগ ধরে নাও পিএএল, ঠিক আছে পিএএল। পিতে হচ্ছে তোমার কি মনে রাখবো আমরা প্রোটন, এটা শর্টকাট দিয়ে মনে রাখতে পারি প্রোটন, প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট। এতে কি মনে রাখবো আমরা অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি ভাইয়া, এতে মনে রাখবো কি আমরা অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি বোঝাচ্ছে আমরা সক্রিয় পরিসর মতবাদ। এবং এল তে কি মনে রাখবো লুন্ডেগর, লুন্ডেগার বা লেসিথিন, লেসিথিন লুন্ডেগর এবং কি লেসিথিন, এই দুইটাকে কি মনে রাখতে পারবো আমরা পিএএল। পিতে হচ্ছে তোমার কি প্রোটন, এতে হচ্ছে কি অ্যাক্টিভ, এলতে হচ্ছে কি লুন্ডেগর এবং লেসিথিন। পরবর্তীতে যাই আমরা, হ্যাঁ ব্যাপন। তো ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ডোনেন সাম্যাবস্থা, ব্যাপক প্রভাব, জাস্ট নামগুলো পড়বা, ভিতরে কিছু আসে না তেমন। ওকে, এখন আসো প্রভাবক। তো প্রভাবক জিনিসটা আমি ওইদিন কেমিস্ট্রিতে পড়াইলাম তোমাদেরকে, আয়ন ব্যাড বই গুড, যে যেটাতে মনে রাখতে পারো। প্রভাবক জিনিসটা আমরা আসলে কিভাবে মনে মানে প্রভাবক জিনিসটা কি, যেটা কিনা কি করে তোমার একটা বিক্রিয়া শক্তিকে হ্রাস করে এবং কি হারটা বৃদ্ধি করে, যেমন প্রভাবক এখানে। তাহলে এখানে প্রভাবক হিসেবে কারা কারা কাজ করবে, যেমন আমরা যদি ধরি এখানে আয়ন ঘনত্ব। আচ্ছা আয়ন দেখো এখানে যেহেতু তোমার কি সাধারণত আয়ন গুলাকে শোষণ করবে উদ্ভিদ। সো তুমি একটা জিনিস খাবা, তোমার সামনে খাবার আছে, তোমার সামনে যখন খাবার বেশি থাকবে তোমার তো খাবারের হারটা তত বেশি থাকবে, তাই না? তোমার সামনে যদি খাবার কম থাকে তুমি তো আসলে বেশি খাইতে পারবে না, বা তোমার জিনিসটা বেশি হবে না। তোমার সামনে যখন খাবারটা বেশি থাকবে তুমি বেশি খাইতে পারবা, কিন্তু এমন না যে তোমার একদম টেবিল ভর্তি খাবার দিচ্ছে তুমি সব খাইতে পারবা। তো এরকম না, অর্থাৎ একটা লিমিট পর্যন্ত তোমার গতিটা থাকবে। দ্যাটস ওয়াই আয়নের ঘনত্ব, আয়নের ঘনত্ব যত বাড়বে, আয়নের ঘনত্ব যত বাড়বে একটা লিমিট পর্যন্ত তোমার খনিজ লবণ পরিশোষণটা কি তত বাড়বে। তার মানে আয়নের ঘনত্ব বাড়লে খনিজ লবণ পরিশোষণটা বাড়বে, বাট একটা লিমিট পর্যন্ত। ওকে, তাপমাত্রা, তাপমাত্রাও, তাপমাত্রা যত বাড়াবা খনিজ লবণ পরিশোষণ কি তত বাড়বে একটা লিমিট পর্যন্ত, এটা কিন্তু ফ্যাক্ট। আয়ন, এখন আসো ক্যালসিয়াম ও সালফেট আয়ন, পটাশিয়াম ও নাইট্রেট আয়ন কে বাধা দেয়, কিভাবে বাধা দেয় দেখো এই কথাটা দেখো। ক্যালসিয়াম এবং সালফেট কি করে ধীরে চলে, তুমি ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, একটা চিপা একটা রাস্তা, তোমার সামনে একজন মানুষ কি করলো আস্তে 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 হাঁটতেছে। তো তুমি হচ্ছে কি ভাই তরতাজা মানুষ, তোমার হচ্ছে তারা আছে ভাই, তুমি দ্রুত যাবা। তো সামনে যখন ওই লোকটা একাই সম্পূর্ণ রাস্তা ব্লক করে আস্তে ধীরে হাঁটবে, তখন কি তোমার গতিটা বাধাগ্রস্ত হচ্ছে না? সেম জিনিসটা ক্যালসিয়াম এবং সালফেট যেহেতু তোমার ধীর গতির আয়ন, দ্যাটস ওয়াই পটাশিয়াম এবং নাইট্রেট আয়নকে কি করে ওরা বাধা দিচ্ছে। ওকে, তো এটা গেল। আচ্ছা এরপর আসো এই যে একটা কোয়েশ্চেন দেখো, তাহলে আমরা কি বলতে পারি, কোয়েশ্চেন উদ্ভিদ, এটা উত্তর করবা, উদ্ভিদ কি হিসেবে খনিজ লবণ পরিশোষণ করে, কি হিসেবে আয়ন হিসেবে শোষণ করে। এই একটা কোয়েশ্চেন ইউনিভার্সিটিতে আসছিল, উদ্ভিদ কি হিসেবে পানি শোষণ করে, এটা আমাদের এখানে নাই, বাট উদ্ভিদ কি হিসেবে পানি শোষণ করে, অণু হিসেবে শোষণ করে, এবং অণু হিসেবে শোষণ করে, এবং যেমন কি H2O এই অণু হিসেবে কিন্তু উদ্ভিদ আয়নটাকে শোষণ করতেছে। আরো একটা ব্যাপার, উদ্ভিদ কি হিসেবে পানি শোষণ করে, এটা কি অভিস্রবণ প্রক্রিয়া, প্রক্রিয়াটার নাম কি অভিস্রবণ। উদ্ভিদ অণু হিসেবে শোষণ করে পানিটা, বাট প্রক্রিয়াটা কি অভিস্রবণ। অপরদিকে উদ্ভিদ কি হিসেবে খনিজ লবণ পরিশোষণ করে, মানে প্রক্রিয়াটা তোমার শোষণ করা হচ্ছে আয়ন হিসেবে, বাট প্রক্রিয়াটা হচ্ছে তোমার কি ব্যাপন প্রক্রিয়ায়। উদ্ভিদ কি হিসেবে ম্যাক্সিমাম টাইম কি করে তোমার ব্যাপন প্রক্রিয়ায় কি করে, উদ্ভিদ বেশিরভাগ সময় এই খনিজ লবণটাকে পরিশোষণ করে থাকে। ওকে, আচ্ছা তার মানে আমরা এটা মনে রাখবো অণুটা কি হিসেবে অভিস্রবণ প্রক্রিয়া যাবে। আচ্ছা এখানে আরো একটা প্রক্রিয়া আছে, তোমার অনেক সময় শুকনা কাঠ, কিসমিস, এই যে এগুলা কি করে জানো, এগুলা যখন পানি শোষণ করে, শুকনা শুষ্ক কাঠ, তারপর কি কিসমিস, ওরা যখন পানি শোষণ করে তখন এটাকে বলা হয় কি ইমবাইবিশন। কি বলা হচ্ছে ইমবাইবিশন। কোন একটা শুকনা বস্তু যখন কি করবে পানিটাকে শোষিত করবে তখন সেটাকে বলা হবে কি ইমবাইবিশন। এগুলো লেস ইম্পর্টেন্ট। এখন আসলে প্রস্বেদন, মোটামুটি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। প্রস্বেদন টাইপ নাম্বার 2, প্রস্বেদন একটু ইম্পর্টেন্ট আছে, আমাদের এটা 30 টা দিতে পারি টপিকটাকে, বেশি কিছু লাগে না। দেখো একটা উদ্ভিদ কি করে ভাইয়া, একটা উদ্ভিদ তার মূলরুমের সাহায্যে অভিস্রবণ প্রক্রিয়ায় পানির অণুকে সে গ্রহণ করে। এখন এই যে সে পানিটাকে গ্রহণ করতেছে, এই সম্পূর্ণ পানিটা তার কাজে লাগে না, তার দেহে সে যতটুকু পানি সে শোষণ করবে তার মাত্র 1% কাজে লাগে, এবং বাকি 99% পানি কি করবো বাহিরে নির্গত হয়। তার মানে শোষিত পানির কত পার্সেন্ট কাজে লাগতেছে, 99, মানে 1% কাজে লাগে, 99% সে কি করবে বাইরে ত্যাগ করে দিবে। এখন এই যে ত্যাগ করার প্রক্রিয়াটা, সেই ত্যাগ করার প্রক্রিয়াটার নাম হচ্ছে তোমার কি প্রস্বেদন। তার মানে ত্যাগ করার প্রক্রিয়াটার নাম কি ভাইয়া, প্রস্বেদন। ওকে, এখন এই যে প্রস্বেদনকে কি বলা হচ্ছে, প্রয়োজনীয় অমঙ্গল, নেসেসারি এভিল বলা হচ্ছে। তো এইটা কে বলেছেন, কার্টিস।
কার্টিস বলেছেন প্রস্বেদন হচ্ছে কি একটা প্রয়োজনীয় অমঙ্গল। প্রয়োজনীয় অমঙ্গল বলতে কি বোঝায়? এই যে দেখো তুমি কষ্ট করে পানিটা শোষণ করলা, বা শোষণ করার পরে তুমি কি করছো, সেটা আবার তুমি অপচয় করে দিচ্ছ, ত্যাগ করে দিচ্ছ। তার মানে কি এটা তোমার জন্য কি অমঙ্গল, বাট এটা কিন্তু তোমার জন্য প্রয়োজনীয়, বুঝছো? তো এইটা হচ্ছে তোমার কি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কি প্রস্বেদনকে। আচ্ছা, তারপরে দেখো এখন আসো প্রস্বেদনের হার নির্ণয় করা হয় কি দিয়ে? প্রস্বেদনের হার নির্ণয় করা হয় কি দিয়ে? গ্যানং পটোমিটার দিয়ে। সো এই জিনিসটা আমি স্টার মার্ক দিচ্ছি, গ্যানং পটোমিটার দিয়ে প্রস্বেদনের 2 স্টার দিলাম, প্রস্বেদনের হার নির্ণয় করা হয়। নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি প্রস্বেদনের প্রকারভেদ। প্রস্বেদন হচ্ছে ভাইয়া কয় প্রকার? আমরা সকলেই জানি কি প্রস্বেদন হচ্ছে কি 3 প্রকারের হয়ে থাকে। আচ্ছা, তো এক নম্বর হচ্ছে কি পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, অর্থাৎ উদ্ভিদ যতটুকু পানি শোষণ করে তার বেশিরভাগটাই সে কি করে তোমার কিসের মাধ্যমে এটা ত্যাগ করে জানো? পত্ররন্ধ্রের মাধ্যমে। পত্ররন্ধ্রতে কি আছে? প আছে। এই পতে কি মনে রাখবো? এটা প্রধান প্রস্বেদন প্রক্রিয়া। তার মানে কি পত্ররন্ধ্র প দিয়ে মনে রাখবো আমরা এটা প্রধান প্রস্বেদন প্রক্রিয়া। আচ্ছা, পত্ররন্ধ্র ইংলিশে বলা হচ্ছে কি স্টোমাটা, তার মানে কি পত্ররন্ধ্রীয় প্রস্বেদনকে বলা হচ্ছে কি স্টোমাটাল প্রস্বেদন, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবো, এই পত্ররন্ধ্র দিয়ে উদ্ভিদের যে প্রস্বেদনটা হয় তার 95 থেকে 98% প্রস্বেদন হয় এই পত্ররন্ধ্রের মাধ্যমে। সেকেন্ডলি আসো ত্বকীয়, উদ্ভিদের যে ত্বক আছে বা কিউটিকল, ত্বক বা কিউটিকল আছে, কিউটিকল মানে কি ত্বক, ত্বক বা কিউটিকল আছে, এই কিউটিকল দিয়েও কিন্তু উদ্ভিদ পানিটাকে সে কি করে নির্গত করে। তো এটাকে বলে কি ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন 2 থেকে 5%। এবং কাণ্ড বা লেন্টিকুলার প্রস্বেদন, কাণ্ডের মাধ্যমেও কিছু করে, লেন্টিকুলার এটা কি 1% এরও কম। সো আমরা এই যে তোমার প্রস্বেদনের এই জায়গাটাকে আমরা স্টার মার্ক করতে পারি। এই জায়গাটা হচ্ছে কত মার্ক? এটা হচ্ছে তোমার কি 3 স্টার। এটাও কিন্তু 3 স্টার। জাস্ট শুধুমাত্র কোনটা প্রধান প্রস্বেদন? পত্ররন্ধ্রীয়। কোনটা উদ্ভিদের প্রস্বেদন? পত্ররন্ধ্রীয়, ত্বকীয় এবং কি কাণ্ড। এই যে কোনটা কোন প্রক্রিয়া এটা জাস্ট জানবা, কোনগুলো প্রস্বেদন প্রক্রিয়া এটা জাস্ট জানবা, এবং কি কোনটা প্রধান প্রস্বেদন। আর পার্সেন্টেজটা চাইলে একটু দেখতে পারো। সো প্রস্বেদন থেকে এই জায়গাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আসো, হ্যাঁ প্রস্বেদন। ভাইয়া দেখো প্রস্বেদন হচ্ছে কি দিয়ে? পত্ররন্ধ্র দিয়ে। সুতরাং আমরা বলতে পারি কি পত্ররন্ধ্র, তার মানে কি প্রস্বেদনের প্রধান অঙ্গটা কি হবে ভাইয়া? প্রধান অঙ্গ হবে কি পাতা। আচ্ছা দেখো দিবারাত্রি প্রস্বেদন হয় কোন দিক দিয়ে? নরমালি পাতা দিয়ে প্রস্বেদন হবে কি শুধুমাত্র দিনের বেলা। তারপর তোমার আমরা যদি বলি কি কাণ্ড দিয়ে কখন হবে? শুধুমাত্র দিনের বেলা। বাট দিবারাত্রি 2 বেলায় প্রস্বেদন হবে কোনটা দিয়ে? লেন্টিকুলার প্রস্বেদন দিয়ে। লেন্টিকল দিয়ে কি দিবারাত্রি প্রস্বেদন এটা হয়ে থাকবে। ওকে, দিবারাত্রি, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আস হচ্ছে এইগুলো এত ইম্পর্টেন্ট না, জাস্ট তোমার পাতাটা পড়বা। পাতাটা হচ্ছে কি প্রস্বেদনের প্রধান অঙ্গ, এটা পড়বা। ওকে, আমি জাস্ট এটা দাগায় দিই, এটা পড়বা। আচ্ছা, এখন আসো পত্ররন্ধ্র বা স্টোমাটা। পত্ররন্ধ্র বা স্টোমাটা পড়বো। পত্ররন্ধ্র হচ্ছে কিরকম আমি বলি তোমার, আমি একটু আগে বলে নেই। সংখ্যা হচ্ছে কি 1000 থেকে 60,000 প্রতি বর্গ কিলোমিটার। এটা ইম্পর্টেন্ট আছে, 1000 থেকে প্রতি বর্গ সেন্টিমিটারে। অর্থাৎ পাতার প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় 1000 থেকে 60,000 থাকবে। ওকে, এখন আসো প্রস্বেদনটা পত্ররন্ধ্রটা কিভাবে গঠন হবে। গঠন দুইটি অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষ। কেমন হইতে পারে ভাই? আমরা যদি একটু জাস্ট এটা দেখি, দুইটা অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষ। যেমন আমরা যদি দেখি এখানে যে অর্ধচন্দ্রাকৃতি, এই যে ধরে নাও এইটা একটা রক্ষী কোষ, এই যে একটা রক্ষী কোষ। এই দুইটা কি অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষ, এবং দুইটা রক্ষী কোষের এই যে মাঝে যে জায়গাটা, এই যে দুইটা অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষ, এই যে অর্ধচন্দ্র যে মাঝের যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে তোমার গিয়ে কি পত্ররন্ধ্র। তাহলে দুইটা অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষ মিলে কি গঠন করতেছে? পত্ররন্ধ্রটাকে তোমার কি করতেছে ভাইয়া? গঠন করতেছে। এবং এই রক্ষী কোষের মধ্যে কি উৎপন্ন হচ্ছে? প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন হয়। এটা একটু মনে রাখবা, রক্ষী কোষে কি হয়? প্রচুর খাদ্য তৈরি করে। এই রক্ষী কোষ প্রচুর খাদ্য তৈরি করে। তো আমরা এখান থেকে সবচেয়ে বেশি মনে রাখবো কোনটা? সংখ্যাটা কত? 1 থেকে 60,000। আচ্ছা গেল। এখন আসো এই জিনিসটা মনে রাখতে হবে যে তোমার পত্ররন্ধ্র সবচেয়ে বেশি খোলা থাকে কখন? সকাল 10 থেকে 11টা এবং কি বিকাল 2 থেকে 3টা। ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। পত্ররন্ধ্র সবচেয়ে বেশি খোলা থাকে সকাল 10 থেকে 11টা এবং কি বিকাল 2 থেকে 3টা পর্যন্ত সবচেয়ে বেশি কি থাকে ভাইয়া? পত্ররন্ধ্রটা খোলা থাকে। ওকে, আচ্ছা এখন আসো কাজ। দেখো পত্ররন্ধ্রের কাজটা কি মূলত? পত্ররন্ধ্রের কাজ কি ভাই? শ্বসন, পত্ররন্ধ্র হবে শালক সংশ্লেষণ, প্রস্বেদন, প্রত্যেকটা কাজ এখানে হয়। এবং কি সবচেয়ে প্রধান কাজ এটা কি? অতিরিক্ত পানি প্রস্বেদন প্রক্রিয়া বাষ্পাকারে বের হয়ে যাবে। এগুলো ইম্পর্টেন্ট না।
এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি জাস্ট সেটাকে দাগাবো, এটা হচ্ছে লুকায়িত পত্ররন্ধ্র। লুকায়িত পত্ররন্ধ্র প্রচ্ছদনের হার হ্রাস করবে। এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। লুকায়িত পত্ররন্ধ্র প্রচ্ছদনের হার হ্রাস করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে? তোমরা যদি একটু ক্যাকটাস দেখো, তুমি একটু অ্যালোভেরা দেখবা, তোমরা একটু মানে এই যে মরুচ উদ্ভিদগুলা, মরুচ উদ্ভিদের পাতা সাধারণত কি থাকে জানো, একটু মোটা মোটা থাকবে, দেখবা একটু মোটা, এবং মোটা তুমি যদি অ্যালোভেরাটা কাটো বা ক্যাকটাস কাটলে দেখবা ভিতরে না অনেক জেলির মতো থাকবে, বুঝছো? কারণ ওদের যে পত্ররন্ধ্র গুলা কি থাকে, লুকায়িত থাকে। দ্যাটস ওয়াই ওদের যে পানিটা শোষণ করে বডিতে, সেই পানিটা কি করে না, বের হতে দেয় না, এবং এটা ভিতরে রেখে দেয়। কেন রেখে দেয়? কারণ মরুতে তো তোমার, মরুভূমিতে কি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বা এত পানি পাওয়া যায় না, তারা হয়তো বা বছরে 1-2 বার বৃষ্টি পায়, এবং যখনই বৃষ্টিটা পায় বা যখনই পানিটা পায়, সেটার সাথে সাথে তারা কি করে বডিতে, বা তাদের উদ্ভিদের যে বডি আছে সেই বডিতে কি করে, সে সঞ্চয় করে রেখে দেয়। এই জন্য কি করে, লুকায়িত পত্ররন্ধ্র থাকায় পানিটা কি করতে পারে না, বের হয়ে যেতে পারে না। দ্যাটস আমরা বলতে পারি কি, লুকায়িত পত্ররন্ধ্র প্রচ্ছদনের হার কি করবে, হ্রাস করে দিবে। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আসো পত্ররন্ধ্র খোলার কৌশল। পত্ররন্ধ্র কি প্রক্রিয়ায় সাধারণত খুলবে? পত্ররন্ধ্র খোলার কৌশল। ওকে, পত্ররন্ধ্র খোলার কৌশল একটা হচ্ছে কি, অন্ত্র অভিস্রবণ। অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পত্ররন্ধ্র খুলে, বহি অভিস্রবণ প্রক্রিয়া কি, পত্ররন্ধ্র বের হবে, মানে বন্ধ হয়। তাহলে এখানে কিভাবে মনে রাখবা, কোনটা দিয়ে খুলে কোনটা দিয়ে বন্ধ হয়? ট্রিক্স তো লাগবে। বহিতে কি আছে, ব আছে, পত্র এখানে কি আছে, ব আছে, তাহলে বহির ব দিয়ে পত্ররন্ধ্র বন্ধ। সহজে মনে রাখলাম, বহি অভিস্রবণ বন্ধ, আর অন্ত অভিস্রবণ কি, খোলা, সোজা হিসাব। তো আমাদের এই জায়গাটা থেকে, এই স্লাইডটা থেকে আমাদের এইটাই সবচেয়ে বেশি কি ইম্পর্টেন্ট। পরবর্তীতে চলো মতবাদ। এখন এই যে পত্ররন্ধ্র কিভাবে খুলবে, তাদের প্রক্রিয়াটা কি, এই সংক্রান্ত না 2টা মতবাদ আছে। তো এই সংক্রান্ত 2টা না, বেশ কয়েকটা মতবাদ আছে, আমি সরি 2টা বললাম। আচ্ছা, এই সংক্রান্ত বেশ কিছু মতবাদ আছে। দেখো, পত্ররন্ধ্র খোলার মতবাদ, এই প্রথম মতবাদ H1 মোল এর মতবাদ হচ্ছে কি, রক্ষী কোষের স্ফীতি, অর্থাৎ রক্ষী কোষগুলো যখন স্ফীত হবে, একটু মোটা হবে, একটু ভিতরে ফাঁকা হবে, তখন কি পত্ররন্ধ্রগুলো খুলবে। F.E. লয়েড উনি কি দিয়েছেন, স্টার্চ সুগার মতবাদ, খুবই কম ইম্পর্টেন্ট। সায়ারির মতবাদ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কি এখানে সায়ারির মতবাদটা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কি সায়ারির মতবাদ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কি এই যে সায়ারির মতবাদটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সায়ারির মতবাদটা কি দিয়েছেন উনি, উনি দিয়েছেন কি তোমার পিএইচ পরিবর্তন। সায়ারির মতবাদে কি দিয়েছেন উনি, পিএইচ এর পরিবর্তন। উনি কি দিয়েছেন, পিএইচ পরিবর্তন, পিএইচ পরিবর্তন, বুঝছো? তো সায়ারির মতবাদটা কিসের উপর ভিত্তি করে, পিএইচ পরিবর্তনের উপর ভিত্তি করে। অর্থাৎ যখন তোমার দিনের বেলা কি হয়, দিনের বেলা নরমালি কি হচ্ছে, তোমার দেখো দিনের বেলা নরমালি কি হচ্ছে, তোমার আমরা মানুষ কি করতেছি, বা প্রাণীগুলা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তোমার কি করতেছি, ত্যাগ করতেছি, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তাই না? আচ্ছা, তো দিনের বেলা কি করে, তোমার উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সেই কার্বন ডাইঅক্সাইড থেকে কি করে, সে তার খাদ্য তৈরি করে। বাট আমরা তো ভাই রাতের বেলা কি এমন হয় যে আমরা না কোনো নিঃশ্বাস ত্যাগ করি না, ঠিক না, নিঃশ্বাস ত্যাগ করি না, এরকম কি হয় না? আমরা কিন্তু রাতের বেলায়ও তোমার এই যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি। বাট রাতের বেলায় যেটা হয়, তোমার এই যে কার্বন ডাইঅক্সাইডটা থাকে, এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু উদ্ভিদ তার কোনো কাজে লাগাইতে পারে না, কারণ রাতের বেলায় তার তেমন কোনো সালোক সংশ্লেষণ হয় না। তো রাতের বেলায় কি হয়, ধরো এটা যদি একটা উদ্ভিদের পাতা হয়, এটা যদি কি হয়, উদ্ভিদের একটা পাতা হয়, তো রাতের বেলায় কি হবে, তোমার এখানে এই যে কার্বন ডাইঅক্সাইডটা গিয়ে কি হবে জানো, এখানে রাতের বেলায় জমা হবে, এবং সাথে কি আছে, এখানে পানি আছে। তো পানির সাথে মিলে কি গঠন করবে জানো, কার্বনিক অ্যাসিড গঠন করবে, কার্বনিক অ্যাসিড গঠন করবে, এবং কার্বনিক অ্যাসিড গঠন করায় পিএইচটা কি হবে, এখানে পিএইচটা তোমার কি হবে, কমে যাবে, তাই না? পিএইচ যখন কমে যাবে, তখন এখানে কি হবে জানো, দ্রবণীয় চিনিটা অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হবে। তার মানে কি, যখন রাতের বেলায়, যখন তোমার কি পিএইচটা কি হবে, 5 হবে বা 7 এর কম হবে, তখন রাতের বেলায় কি হবে, উদ্ভিদের যে দ্রবণীয় শর্করাটা থাকে, সেটা কি হবে, অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হবে। এবং এটা অদ্রবণীয় থাকায় তখন তোমার রক্ষী কোষের যে ফাঁকাগুলো আছে, রক্ষী কোষের যে ফাঁকাগুলো বা পত্ররন্ধ্রটা আছে, এখানে গিয়ে জমা হয়ে পত্ররন্ধ্রটা বন্ধ করে দিবে, বুঝছো? পত্ররন্ধ্র তখন কি হয়, বন্ধ করে দেয়। এটা গেল কারণটা। পরবর্তীতে যখন দিনের বেলা হবে, দিনের বেলা হইলে কি, তোমার উদ্ভিদের সালোক সংশ্লেষণ শুরু হয়, তখন এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে সে কি করে, তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ইউজ করে দেয়, এবং তখন কি হয়, এই পিএইচ যে 5টা ছিল, এই 5 পিএইচটা বৃদ্ধি পেয়ে আবার কি হয়, তোমার পিএইচ 7 এ চলে যায়, এবং 7 এ চলে গেলে তখন দিনের বেলায়
এই যে অদ্রবণীয় শ্বেতসারটা ছিল তখন সেটা দ্রবণীয় চিনিতে পরিণত হয় এবং যার মাধ্যমে আবার পুনরায় পত্ররন্ধ্রটা খুলে যায়। তো এটা হচ্ছে কি একটা কারণ কেন। তো বুঝছো, ডিটেলে পড়া লাগে না, তুমি জাস্ট মনে রাখবা দিনের বেলা কি হয় রাতের বেলা কি হয়। যে রাতের বেলা দ্রবণীয় চিনি অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয় পিএইচ থেকে 5, দিনের বেলা পিএইচ 7 থেকে এবং অদ্রবণীয় শ্বেতসার দ্রবণীয় চিনিতে পরিণত হয়। এটা গেল একটা 3 নম্বর মতবাদ। তারপরে 4 নম্বর যেটা আসে সেটা কি আধুনিক মতবাদ। আধুনিক মতবাদটা কে দিয়েছেন জাস্ট মনে রাখবা ইমামুরা, এবং সেখানে কি থাকে পটাশিয়ামের মাধ্যমে। এই যে বলছিলাম না হাইড্রোজেন বের হলে পটাশিয়াম প্রবেশ করে, তো মনে রাখবা পত্ররন্ধ্র খোলার প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়ন হচ্ছে কি পটাশিয়াম, এটা কিন্তু আসে। তো পটাশিয়ামটা কি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পটাশিয়ামটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পটাশিয়ামটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মনে রাখো এটা, পটাশিয়ামটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা অনেক কোশ্চেনে আসছে, আমরা জাস্ট কোশ্চেন ব্যাংকে গেলে দেখবো। আচ্ছা এখন আসো কোন আলুতে বেশি সবচেয়ে বেশি পত্ররন্ধ্র খোলে। নীল আলুতে, নীল আলুতে পত্ররন্ধ্র সবচেয়ে বেশি খোলে, ব্লু লাইট বা নীল আলুতে পত্ররন্ধ্র সবচেয়ে বেশি খোলে। আচ্ছা এই যে দেখো পটাশিয়াম বের হলে পত্ররন্ধ্র বন্ধ হয়, তার মানে কি যখন পটাশিয়াম প্রবেশ করবে তখন পত্ররন্ধ্র খুলবে, যখন পটাশিয়াম বের হয়ে যাবে তখন কি পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তার মানে কি ডিপেন্ড করতেছে কার উপরে, পটাশিয়ামের উপরে। ওকে এখন আসো প্রস্বেদনের প্রভাবক, প্রস্বেদনের প্রভাবক। আচ্ছা তো প্রস্বেদন প্রভাবক কি দুই প্রকার, একটা হচ্ছে কি বাহ্যিক আর একটা হচ্ছে তোমার কি অভ্যন্তরীণ। যেমন আলু, আলু কি ভাই উদ্ভিদের অভ্যন্তরে থাকে না, আলু থাকে কি বাহিরে। সো যেটা উদ্ভিদের বাহিরে থাকবে উদ্ভিদের নিজস্ব কিছু না সেটা কি বাহ্যিক। তো আমরা বলতে পারি কি আলো, আলো হচ্ছে তোমার কি বাহ্যিক। সো যখন তীব্র আলুতে প্রস্বেদনের হার বৃদ্ধি পাবে, তীব্র আলুতে প্রস্বেদন বৃদ্ধি পাবে। তাপমাত্রা, তাপমাত্রা বাইরে থেকে তাপমাত্রা বৃদ্ধিতে প্রস্বেদনের হার বৃদ্ধি পাবে। তারপর দেখো আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধিতে প্রস্বেদন হার কি হবে হ্রাস পাবে। এগুলো একটু রিডিং মনে রাখতে হবে। তো প্রভাবক গুলো একটু দেখবা। তারপর যেমন বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ বৃদ্ধিতে প্রস্বেদনের হার বৃদ্ধি পায়। কেন বায়ু প্রবাহ বৃদ্ধি পাইলে তোমার আশেপাশে জলীয় বাষ্প আছে এগুলো চলে যায়, চলে গেলে কেউ ওই জায়গাটা বায়ুর চাপ কমে যায় এবং উদ্ভিদ কি করতে পারে ইজিলি সে পানিটাকে ত্যাগ করতে পারে। চাপ, চাপ বৃদ্ধিতে প্রস্বেদনের হার হ্রাস পাবে। এটা সিম্পল ব্যাপার, চাপ বৃদ্ধি হলে কি প্রস্বেদনের হার হ্রাস পাবে। মাটিস্থ পানি, মাটিস্থ পানি যতই বাড়বে উদ্ভিদ তত বেশি পানি শোষণ করবে এবং তত বেশি পানি কি সে বের করে দিবে। সো প্রভাবক গুলো মনে রাখবা, বিশেষ করে কোনটা বাহ্যিক কোনটা অভ্যন্তরীণ এটা মনে রাখতে হবে। এরপর আসো অভ্যন্তরীণ প্রভাবক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভ্যন্তরীণ প্রভাবক কি নামগুলো, নাম জাস্ট নাম। যেমন মূল বিটক অনুপাত, পাতার আয়তন ও সংখ্যা, পাতার সংখ্যা যত বেশি প্রস্বেদন তত কি বেশি হবে। পাতার গঠন, পাতার গঠনে বলতে কি কচি পাতায়, কচি পাতা এবং কি বয়স্ক পাতায় কম হবে। মোটামুটি কি তোমার মধ্য পাতায়, মধ্যবয়স্ক পাতায় মানে মিডিল এজ বা মধ্যবয়স্ক পাতায় এটা বেশি হবে, মধ্যবয়স্ক পাতায় কি হবে বেশি হবে। পানির প্রয়োজনীয়তা দ্যাটস ইট। তো তোমরা মনে রাখবা নিচের কোনটা অভ্যন্তরীণ নিচের কোনটা বাহ্যিক, এই টাইপে মনে রাখবা। আচ্ছা তো আমরা প্রস্বেদন পর্যন্ত দেখলাম, এখন আসো আমরা চলে যাবো কি সালোক সংশ্লেষণ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 7 স্টার ডাইরেক্ট কথা, এই ফুল এই জিনিসটাই কি 7 স্টার, ফুল জিনিসটাই 7 স্টার। ওকে তো সালোক সংশ্লেষণ এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন? সালোক সংশ্লেষণ শব্দটি প্রথম ব্যবহার করেছেন কে? বার্নেস। তো বার্নেস কি করেন সালোক সংশ্লেষণ শব্দটা প্রথম ব্যবহার করেছেন। আচ্ছা এখন সালোক সংশ্লেষণে কি বিক্রিয়াটা হচ্ছে, সালোক সংশ্লেষণ এখন কি বিক্রিয়াটা হচ্ছে সেটা যদি দেখি, সালোক সংশ্লেষণে কি বিক্রিয়াটা ভাইয়া এখানে হচ্ছে এটা যদি আমরা একটু দেখি। দেখো প্রথমত 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, কয় অণু 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে কি গঠন করবে, এখানে গ্লুকোজ উৎপন্ন করছে। মেইনলি কি মেইন উৎপাদটা কি এখানে গ্লুকোজ, মেইন উৎপাদটা কি ভাই গ্লুকোজ এবং 6 অণু পানি উৎপন্ন হবে, মেইন উৎপাদ কি সে গ্লুকোজ। আচ্ছা তারপরে দেখো কার্বোহাইড্রেট উৎপন্ন করার পর সাথে কি হচ্ছে ভাই 6 অণু কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি এখানে বাই প্রোডাক্ট। যে কার্বন ডাইঅক্সাইড কেন বাই প্রোডাক্ট, কারণ এই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনটা কেন বাই প্রোডাক্ট, কারণ এই অক্সিজেন উদ্ভিদের কোনো কাজে লাগে না। যেটা কাজে লাগে না সেটা কি হয় বাই প্রোডাক্ট বা উপজাত। তো মনে রাখবা যদি কোয়েশ্চেন আসে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত কোনটি, মনে রাখবা কি অক্সিজেন হচ্ছে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে কাজ করে। আচ্ছা এখানে তোমার প্রভাবক কারা, এখানে প্রভাবক কারা এই কোশ্চেনটা কিন্তু আসে যে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রভাবক হিসেবে কারা কাজ করে। মনে রাখবা সূর্যের আলো এবং কি ক্লোরোফিল এই দুইটার উপস্থিতিতে সাধারণত কি সালোক সংশ্লেষণটা হয়ে থাকে। এরপর আসো অঙ্গ, সালোক সংশ্লেষণ মূলত কোন অঙ্গে হয়, সালোক সংশ্লেষণ কোথায় হবে, প্রধান অঙ্গ প্রধানত কোথায় হচ্ছে এটা সবুজ পাতায়। সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ হচ্ছে তোমার কি সবুজ পাতা, এটা আমরা সিম্পলি বুঝতে পারি সালোক সংশ্লেষণ তার উদ্যোগ কাণ্ডে হবে না, তো সবুজ পাতাই হবে। আচ্ছা অঙ্গাণু, তো সবুজ পাতার অঙ্গাণু মানে পাতার কি সম্পূর্ণ জায়গায় হবে বলো, হবে না। তো পাতার কোথায় হবে, পাতার ক্লোরোপ্লাস্টে হবে। আমরা
কোষ ও এর গঠন, গতদিন যে চ্যাপ্টারটা আমি পড়ছিলাম কোষ ও এর গঠন, তো ওই চ্যাপ্টারে কিন্তু আমি বলছিলাম যে ভাইয়া এই যে তোমার এটা কোথায় হবে, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি করে, কার্বোহাইড্রেট তৈরি করে, উদ্ভিদের খাদ্য তৈরি করে, এবং এখানে কি হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে থাকে। সো আমরা বলতে পারি কি ক্লোরোপ্লাস্ট কি, তার এখানে অঙ্গাণু, মানে কি অঙ্গের মধ্যে যেটা থাকবে সেটাকে বলা হয় কি অঙ্গাণু। এখন আসে কি রঞ্জক, কি কি কালার গুলো থাকে, তো কালার গুলো আমরা প্রথম চ্যাপ্টারে আলোচনা করছি। ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল দুই রকম, একটা ক্লোরোফিল এ আর একটা কি ক্লোরোফিল বি। আমরা জানি ক্যারোটিনের বর্ণগুলো আমরা জানি, ক্যারোটিনের ক দিয়ে কমলা, জ্যান্থোফিলের দন্ত নিচে একটা হ আছে, হ দিয়ে কি আমরা মনে রাখবো কি হলুদ। আমরা এগুলা গতদিন পড়ে ফেলছি, ঠিক আছে, তোমরা জাস্ট মনে রাখবা ক্যারোটিন, কমলা, জ্যান্থোফিল, হলুদ, এগুলো আমাদের লাগবে না এই চ্যাপ্টারের জন্য, আমরা প্রথম চ্যাপ্টারে পড়ে ফেলছি। তারপর আরো কিছু আছে যেমন ফাইকোবিলিনস, ফাইকোসায়ানিন। আমি তোমাদেরকে বলছিলাম আগে যে সায়ানিন শব্দটা যেখানে পাবা মনে রাখবে কি এটা মানে বোঝাচ্ছে কি নীল। ফাইকো ইরেথ্রিন কথাটা যেখানে পাবা এটা বোঝাচ্ছে কি লাল, যেমন ইরেথ্রোসাইট লাল, তাই না, ইরেথ্রো শব্দ মানে কি লাল, সায়ানিন মানে কি নীল। সো এগুলো আমরা অলরেডি বলে ফেলছি তোমাদেরকে। ওকে, হ্যাঁ, পরে আসো আলোক বর্ণালীর কর্মক্ষমতা। আচ্ছা, এই যে সূর্য থেকে, এই যে সূর্যি মামা, এই যে ধরো এই যে আমাদের সূর্যি মামা কি করতেছে, সে প্রতিনিয়ত কি করতেছে, আমাদেরকে আলো দিচ্ছে, তাই না, আলো দিচ্ছে। তো এই যে আলোটা পৃথিবীতে আসতেছে, এই আলোটা মূলত উদ্ভিদের কতটা কাজে লাগতেছে, এই আলো দিয়ে তো আর আমরা খাদ্য তৈরি করছি না, তাই না, উদ্ভিদের কতটা কাজে লাগতেছে। ন্যাচারালি তো আমরা প্রাণী কোনো খাদ্য তৈরি করি না, আমরা কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রাণী কিন্তু নিজস্ব কোনো খাদ্য তৈরি করে না, এটা তো জানো, তাই না, আমাদের কিন্তু সেই শক্তি নাই যে আমরা নিজস্ব সালোক সংশ্লেষের মতো প্রক্রিয়ায় খাদ্য তৈরি করব। আমরা কি করি, উদ্ভিদের উপর নির্ভর করি। আচ্ছা, সেই যে দেখো আপতিত সূর্যালোক, এই আপতিত সূর্যালোক, যে সূর্যালোকটা তোমার কি হবে আসবে, এই সূর্যালোকের 83% হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হবে। অর্থাৎ উদ্ভিদের যে প্লাস্টিক যে ক্লোরোপ্লাস্ট আছে সে 83% সে শোষণ করবে, 12%, বাকি 12% বায়ুমণ্ডলে প্রতিফলিত হবে। অর্থাৎ সম্পূর্ণ যে বায়ুমণ্ডলটা আছে পৃথিবীর, সেই বায়ুমণ্ডলটাকে সে কি করতে পারবে না, অতিক্রম করতে পারবে না। 12% মতো কি সে উল্টা দিকে চলে যাবে, আর 5% কি হবে, তোমার ভূগর্ভে বিলীন হয়ে যাবে। এখান থেকে কোয়েশ্চেন আসবে না। তারপর আমি কি করলাম, তোমাদেরকে দেখাই দিলাম, জাস্ট কোয়েশ্চেন আসবে না, বাট দেখাই দিলাম। ওকে, জাস্ট দেখাই দিলাম। ওকে, এখন আসো এই যে তোমার ক্লোরোপ্লাস্ট কতটুকু শোষণ করলো, ক্লোরোপ্লাস্ট কতটুকু শোষণ করলো ভাইয়া, 83% কি করলো, ক্লোরোপ্লাস্ট কর্তৃক সে আলোটা শোষণ হইলো। এখন ক্লোরোপ্লাস্ট কি করবে, এটা দিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্যটা তৈরি করবে। কথা হচ্ছে এই যে তোমার 83% সে শোষণ করলো, এইখানে মাত্র 0.5 থেকে 3.5% সালোক সংশ্লেষণের কাজে লাগে, বাকিটা কোনো প্রকার কাজে লাগে না। সো 3% ক্লোরোপ্লাস্ট শোষণ করার পরে 0.5 থেকে 3.5% সালোক সংশ্লেষণের কাজে লাগে, আর বাকিটা কোনো কাজে লাগে না। ওকে, এটা গেল, এটা আসবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আসো এইটা, এটা কি 7 স্টার। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোথায়, দেখো এই কোয়েশ্চেনটা প্রচুর আসে। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোথায়, লাল আলুতে, লাল আলুতে সবচেয়ে বেশি হয়। মনে থাকবে, যদি বলা হয় একক আলু হিসেবে সালোক সংশ্লেষণটা কোথায় হয়, লাল আলুতে সবচেয়ে বেশি হয়। আর যদি বলা হয় কি কম্বাইন্ড যে আলুটা, সেখানে যেমন বেগুনি নীল, কমলা লাল, তো ওগুলা তেমন আসে না, তাও একটু রেডিং করবো। বাট লাল আলুতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। লাল আলুতে সালোক সংশ্লেষণটা কি হয়, সবচেয়ে বেশি হচ্ছে। এখন আসো ফটো সিস্টেম। ওকে, এই যে তোমার ফটো সিস্টেম, মনে রাখো উদ্ভিদ যে আলোটা শোষণ করতেছে, তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমরা যদি দেখি ফটো সিস্টেম, ফটো মানে কি, ফটোই মানে হচ্ছে তোমার কি আলোর, মানে আলোটা যে উদ্ভিদ কাজে লাগাইতেছে বা আলোর যে প্রক্রিয়াটা, এটা আমরা দেখবো এখন। তো ফটো সিস্টেমের ক্ষেত্রে অবস্থান, ফটো সিস্টেমটা কোথায় অবস্থান করবে, ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টের কোন জায়গাটাতে, থাইলাকয়েড মেমব্রেনে। ক্লোরোপ্লাস্টে কি থাকবে, থাইলাকয়েড থাকবে। থাইলাকয়েড তো চিনো আশা করি, থাইলাকয়েড মেমব্রেনে এই ফটো সিস্টেমের অবস্থানটা। এবং অংশ কি থাকবে, 3টে অংশ, আলোক শোষণ অঙ্গ, একটা দিয়ে সে আলোটা শোষণ করবে, বিক্রিয়া কেন্দ্র, এখানে বিক্রিয়াগুলো হবে এখন, এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এবং ফাইনালি এখান থেকে সাধারণত ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করবে। সো কেন্দ্র 3টা, আলোক শোষণ অংশ, বিক্রিয়া কেন্দ্র এবং কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। খুবই রেয়ার আসার মতো কোয়েশ্চেন, জাস্ট একটাই মনে রাখবা, অবস্থান। অবস্থানটা কোথায়, ফটো সিস্টেমে তোমার অবস্থানটা হচ্ছে কি থাইলাকয়েড মেমব্রেনে ঘটে থাকে। আচ্ছা, 3 নম্বর আসো, ফটো সিস্টেম কয় প্রকার, 2 প্রকার। ফটো সিস্টেম 2 প্রকার, একটা হচ্ছে কি P700 আর একটা হচ্ছে তোমার কি P680। ফটো সিস্টেম 1 P700, 700 মানে কি এখানে 700 ন্যানোমিটারের আলো শোষণ করা হয়, আর 680 দিয়ে ফটো সিস্টেম 680, এটা দিয়ে বোঝাচ্ছে কি এখানে 680 ন্যানোমিটারের আলো শোষণ করা হয়। জাস্ট 2টা নাম মনে রাখবা, জাস্ট 2টা নাম। ওকে, তারপর আসো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন।
এই যে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হচ্ছে এখানে বিভিন্ন অংশ থাকে, যেমন ফিওফাইটিন। ফিওফাইটিন মনে রাখবে কি, যেমন ফিওফাইটিন। আবার বলতেছি যেমন কি ফিওফাইটিন। ফিওফাইটিন রূপান্তরিত ক্লোরোফিল। রূপান্তরিত ক্লোরোফিলের ফ আছে, ফিওফাইটিনও কি ফ আছে। তো বলতে পারে কি ফিওফাইটিন থেকে ক্লোরোফিল, মিল আছে অনেকটা। তারপর আসো কি সাইটোক্রোম। সাইটোক্রোম 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 তোমাদেরকে বলছিলাম না সেই যে শুরুতে খনিজ লবণ তোমার পরিশোষণ মতবাদে ছিল, সাইটোক্রোম পাম্প মতবাদ, সক্রিয় লবণ পরিশোষণে মনে আছে তোমার লুন্ডেগর বা সাইটোক্রোম পাম্প মতবাদ। তখন আমি বলছিলাম না যেখানে সাইটোক্রোম পাবা সেখানে কি থাকবে, আয়রন থাকবে। সো সাইটোক্রোম এখানে আছে মানে কি এখানে আয়রন আছে, মনে থাকবে সাইটোক্রোম মানে কি আয়রন থাকবে। ওকে, ফেরিডক্সিন। ফেরি, ফেরি মানে কি আয়রন, ফেরি মানে কি আয়রন বোঝাচ্ছে, ফেরিডক্সিন। ফেরাস, ফেরাস থাকবে, ফেরাস থাকবে। সালফারটা তোমার চাইলে মনে রাখতে পারো, না মনে রাখলেও কোনো সমস্যা নাই। তো মনে রাখবা ফেরিডক্সিন। ফেরিডক্সিন মানে কি ফেরাস এবং সালফার, ফেরাস সালফার, ফেরাস সালফার, ফেরিডক্সিন, ফেরাস সালফার। এখন আসো প্লাস টু কুইনন, আরেকটা হচ্ছে তোমার কি প্লাস টু সায়ানিন। এই দুইটা কিভাবে মনে রাখবো আমরা, প্লাস টু কুইনন এবং কি প্লাস টু সায়ানিন। দেখো প্লাস টু সায়ানিন, প্লাস টু সায়ানিন, সায়ানিন, নিন, নিন কথাটা আছে না, নিনের সাথে কি মিলতেছে ভাইয়া, প্রোটিন। নিন প্রোটিন, প্রোটিন তার মানে কি প্লাস টু সায়ানিনটা হচ্ছে কি ভাইয়া ক্ষুদ্র প্রোটিন, ক্ষুদ্র নাকি বৃহৎ সেটা দেখা ম্যাটার না। প্লাস টু সায়ানিন মানে কি ভাইয়া প্রোটিন। আচ্ছা সায়ানিন মানে কি, সায়ানিন মানে কি ভাইয়া বলো দেখি, সায়ানিন মানে কি, সায়ানিন মানে বলছি কি নীল। তো কপার, কপার কি সাধারণত নীল বর্ণ সৃষ্টি করে, নীলাভ। কপারের বর্ণ কি মনে আছে, আমরা কেমিস্ট্রিতে পড়ি নীল, নীলাভ না, কপার মানে কি নীল, হালকা নীল না। তো এই যে নীল তার মানে কি প্লাস টু সায়ানিন, সায়ানিন মানে নীল, নীল মানে কি কপার, আর সায়ানিন নিন মানে কি প্রোটিন। তারপর প্লাস টু কুইনন, প্লাস টু কুইনন, প্লাস টু কুইননটা কি লিপিড, প্লাস টু কুইননটা মানে কি লিপিড। সো আমরা এখন পর্যন্ত যেগুলো দেখলাম যে ফিওফাইটিন, ফিওফাইটিন ফতে ক্লোরোফিল, ক্লোরোফিলে ফ আছে, এখানেও কি ফ আছে, শেষ। সাইটোক্রোম, সাইটোক্রোম মানেই বুঝি আমরা লৌহ বা আয়রন। ফেরিডক্সিন, ফেরিস, ফেরাস, ফেরাস সালফার, শেষ। প্লাস টু কুইনন এবং প্লাস টু সায়ানিন, দুইটার মধ্যে কনফিউশন। সায়ানিনের ইন থেকে প্রোটিন আর কুইনন থেকে কি লিপিড, শেষ। কত ইজিলি মনে রাখতে পারি তাই না, এইভাবে মনে রাখবো, মুখস্থ করলে কিন্তু সমস্যা। আর এনএডিপি রিডাক্সেস মানে কি, রিডাক্টাস মানে কি ফ্লাভোপ্রোটিন, এটা দেখে নিতে পারবো চাইলে, এত ইম্পর্টেন্ট না। এখন আসো সালোক সংশ্লেষণের প্রকারভেদ। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ মূলত কি আমরা জানি কি দুই প্রকার। তো বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে, বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে সালোক সংশ্লেষণকে উনি প্রধানত দুইটা ভাগে ভাগ করেছিলেন। কয়টা ভাগে সালোক সংশ্লেষণকে উনি ভাগ করেছিলেন, কয়টা ভাগে ভাইয়া, মাত্র দুইটা ভাগে উনি ভাগ করেছিলেন। একটা হচ্ছে তোমার কি আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে তোমার গিয়ে কি আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে গিয়ে কি তোমার আলোক নির্ভর পর্যায়, আরেকটা হচ্ছে গিয়ে কি আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। সো আলোক নির্ভরটা কখন ঘটতেছে, আলোক নির্ভরটা ঘটতেছে হচ্ছে তোমার গিয়ে সাধারণত দিনের বেলায়। আলোক নির্ভরটা কখন করে, সাধারণত দিনের বেলায়। কারণ দেখো আলোক নির্ভর পর্যায়টা মূলত কি করে জানো, ফটো ফসফোরাইলেশন, ঠিক আছে। তো ফটো ফসফোরাইলেশনটা এখানে ঘটে। তো দ্যাটস ওয়াই এই আলোক নির্ভর পর্যায়টা কখন হবে, ফটো, ফটো মানে কি এখানে আলোর উপস্থিতিতে। সো এই আলোক নিরপেক্ষ পর্যায়টা, নির্ভর পর্যায়টা কি দিনের বেলায় ঘটবে। বাট এখানে আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে যেটা আছে সেটা কি দিবারাত্রি 24 ঘন্টায় চলতেছে। আচ্ছা আমরা এই দুইটা পর্যায়কে একটু দেখি, আমরা এই দুইটা পর্যায়কে ডিটেইলে জানি। হ্যাঁ, একটা হচ্ছে কি আলোক নির্ভর, আরেকটা কি আলোক নিরপেক্ষ। সো আমরা যদি দুইটাকে জানতে যাই, প্রথমত আসো স্থান, স্থানটা কোথায় হবে। দেখো আমরা একটু আগে কি পড়ছিলাম যে উদ্ভিদ তার কোন অংশে আলোটাকে শোষণ করে, তার কোন অংশে সূর্যের আলোটাকে শোষণ করে, থাইলাকয়েড মেমব্রেনে, তাই না। তার মানে ভাইয়া যেহেতু এটা আলোক নির্ভর পর্যায়, সো যেহেতু আলোক নির্ভর পর্যায়, দ্যাটস ওয়াই এই যে তোমার আলোটা কোথায় আছে এখন, থাইলাকয়েড মেমব্রেনে। সো এই আলোক নির্ভর পর্যায়ে বিক্রিয়াগুলো কোথায় হবে, থাইলাকয়েড মেমব্রেনেই ঘটে থাকবে। আচ্ছা, এবং এইটা কিসের সাহায্য হবে, অবশ্যই সূর্যালোকের সাহায্য হবে, এবং সূর্যালোকের সাহায্যে এটিপি উৎপন্ন হয়। এটিপি উৎপন্ন, এটিপি কিভাবে উৎপন্ন হয় জানো, এটিপি উৎপন্ন হচ্ছে তোমার এডিপি, সাধারণত এটিপি মানে কি এডেনোসিন ট্রাইফসফেট। তো মূলত কি হয় এখানে এডিপি, এডিপি মানে কি এডেনোসিন ডাইফসফেট, এখানে দুইটা ফসফেট থাকে। সাথে সূর্যের আলো থেকে উদ্ভিদ ফোটন গ্রহণ করবে, কি গ্রহণ করবে, ফোটন। এবং এই ফোটন থেকে তোমার মূলত কি পাওয়া যায় জানো, ইনঅর্গানিক ফসফেট। কি ফসফেট পাওয়া যাবে ভাইয়া, ইনঅর্গানিক ফসফেট পাওয়া যাবে। তাহলে সূর্যের আলো থেকে প্রাপ্ত ফোটনে যে ইনঅর্গানিক ফসফেটটা থাকবে সেটার সাথে এডিপি মিলে কি হবে, এখানে ছিল ডাইফসফেট, দুইটা ফসফেট, এখানে ইনঅর্গানিক আরেকটা ফসফেট, তার মানে কি তিনটা ফসফেট। তাহলে কি হচ্ছে, এটিপি উৎপন্ন হচ্ছে। তাহলে এটা কিসের উপস্থিতিতে,
তোমার এটা কিসের উপস্থিতিতে হচ্ছে? আলোর উপস্থিতিতে। দ্যাটস ওয়াই এখানে কি ফটো কথা আসবে, যেহেতু আলোর উপস্থিতিতে তার মানে ফটো। আর এখানে কি যুক্ত করা হচ্ছে? ফসফেট যুক্ত করা হচ্ছে। সো এটার নাম কি? ফসফোরাইলেশন। যে কোনো বিক্রিয়ায় ফসফেট যুক্ত মানে কি? ফসফোরাইলেশন। তার মানে কি আলোর উপস্থিতিতে ফসফেট যুক্ত কি বলা হচ্ছে? ফটোফসফোরাইলেশন। সো বুঝাইতে পারলাম? মুখস্থ না, তুমি জাস্ট মনে রাখলে কি আলোর উপস্থিতিতে ফসফেট যুক্ত। আলো মানে ফটো, আর ফসফেট যুক্ত মানে কি? ফসফোরাইলেশন। তো এই যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া কি উৎপন্ন হচ্ছে? এটিপি উৎপন্ন হচ্ছে। কোত্থেকে? এডিপি থেকে। ওকে, এবং এই এটিপি এবং এনএডিপিএস প্লাসকে একত্রে কি বলা হচ্ছে? আত্তীকরণ শক্তি। একত্রে কি বলা হচ্ছে? আত্তীকরণ শক্তি। আরো মনে রাখবা, এই যে এটিপি আছে, এই এটিপি কে কি বলা হচ্ছে? বায়োলজিক্যাল কয়েন। কি বলা হচ্ছে ভাইয়া? এই এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বলা হয়। কি বলা হয়? বায়োলজিক্যাল কয়েন। বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা, বা কি বলা হচ্ছে? জৈব মুদ্রা। বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অংশটা। আচ্ছা, নাও আমরা যেতে পারি কোথায়? আমরা এখন যেতে পারি ভাইয়া কোথায়? আলোক নির্ভর পর্যায়ে। আলোক নিরপেক্ষ। আচ্ছা, আলোক নিরপেক্ষটা কোথায় হবে? স্ট্রোমাতে। আলোক নিরপেক্ষটা কোথায় হবে? স্ট্রোমাতে। আচ্ছা, গেল স্ট্রোমাতে হইলো। ওকে, প্রক্রিয়া। এই প্রক্রিয়া কি হবে? সাধারণত তোমার গ্লুকোজ তৈরি হচ্ছে। কি তৈরি হবে? মেইন যে তোমার বিক্রিয়াগুলা, অর্থাৎ মেইন যে তোমার গ্লুকোজটা তৈরি হওয়া কি প্রক্রিয়া? এটা কার্বন বিজারণ। এখানে কি হবে? কার্বন বিজারণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হবে। সো মনে রাখবে এখানে কি বিজারিত হচ্ছে? এখানে মূলত কি বিজারিত হচ্ছে ভাইয়া? এখানে মূলত আমি একটু এটাকে হাইলাইট করে দেই। এখানে কি বিজারিত হচ্ছে? কার্বন বিজারণ। এখানে কি বিজারণ? কার্বন বিজারণ। এটা হাইলাইট করলাম আমরা, এটা হাইলাইট করলাম। আলোক নিরপেক্ষ পর্যায়ে কোথায় ঘটতেছে? থাইলাকয়েড মেমব্রেনে ঘটতেছে। এবং কি এই এটিপি উৎপন্ন হওয়াকে কি বলা হচ্ছে? ফটোফসফোরাইলেশন বলা হচ্ছে। এবং এই এটিপি কে কি বলা হচ্ছে? আত্তীকরণ শক্তি। এবং এটা কি? বায়োলজিক্যাল কয়েন। তো এই জায়গাগুলোকে আমি হাইলাইট করে দিলাম। সাইটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে দিয়ে দেবো এটা দাগানো সহ। আচ্ছা, নেক্সট এখন আসো আলোক নির্ভর অধ্যায় বা ফটোফসফোরাইলেশন। ওকে, আলোক নির্ভর অধ্যায় হচ্ছে কি দুই প্রকার। একটা হচ্ছে কি অচক্রিয়, আর একটা হচ্ছে তোমার কি চক্রিয়। অচক্রিয় কি আমরা জানি কি ফটোসিস্টেম দুইটা। তো ফটোসিস্টেম 1 একটা যেখানে কি 700 ন্যানোমিটার, ফটোসিস্টেম 2 একটা যেখানে কি 680 ন্যানোমিটার। সো যখন ফটোসিস্টেম 1 থেকে ঘুরে ঘুরে ফটোসিস্টেম তোমার 2 তে চলে যাবে, মানে কি এখানে শুধুমাত্র ফটোসিস্টেম 1 থেকে ফটোসিস্টেম 2 তে যাবে। তো এটাকে বলা হচ্ছে কি অচক্রিয়। বাট ফটোসিস্টেম 2 থেকে ঘুরে কিন্তু ফটোসিস্টেম 1 এ আসবে না। সো এটা কি অচক্রিয়। আর চক্রিয়টা কি? চক্রিয়টা হচ্ছে কি ফটোসিস্টেম 1 থেকে শুরু করে ঘুরে ঘুরে আবার এইখানে আসবে। দ্যাটস ওয়াই এটা কি চক্রিয়। আচ্ছা, তো এখানে কয়েকটা পার্থক্য পড়তে হয়। ফটোসিস্টেম 1 এ ইলেকট্রনের উৎস কি? পানি। ফটোসিস্টেম 1 এ ইলেকট্রন উৎস হচ্ছে কি? পানি। আচ্ছা, আর ফটোসিস্টেম 2 তে ইলেকট্রনের উৎস হচ্ছে তোমার কি? তোমার ওরা একটা চক্র থেকে আরেকটা চক্র অটোমেটিক্যালি ইলেকট্রনটা চলে যায়। বুঝছো? আচ্ছা, ফটোসিস্টেম এই যে 1টা, ফটোসিস্টেম 1টা দেখা যায় কি সকল ক্ষেত্রে দেখা যাবে, আর ফটোসিস্টেম 2টা কি শুধুমাত্র আদি ব্যাকটেরিয়াতে দেখা যাবে। সরি, মানে অচক্রিয়টা শুধুমাত্র সকল ক্ষেত্রে, আবার চক্রিয়টা কি শুধুমাত্র আদি ব্যাকটেরিয়াতে দেখা যাবে। কিচ্ছু লাগবে না এখান থেকে। এখন এখানে কি হচ্ছে এটা আমি আগে দেখালাম, এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে। তো এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হচ্ছে কি ফটোফসফোরাইলেশন। এটা আমরা সবাই জানি, এটা সবাই জানে। আচ্ছা, আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নিরপেক্ষ অধ্যায় যেখানে কি আলোর প্রয়োজন নেই। 3 প্রকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আমি আরো একটা কথা বলি, আমরা এতক্ষণ যা পড়লাম তার মধ্যে এটা হচ্ছে কি 7 স্টার। আলোক নিরপেক্ষ অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো আলোক নিরপেক্ষ অধ্যায় এখানে কি বলা হচ্ছে তোমার 3 প্রকার। এটা কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কি ক্যালভিন চক্র বা C3 চক্র, একটা হচ্ছে কি হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র, আর এটা কি CAM প্রক্রিয়া, ক্যালসুলেশন অ্যাসিড মেটাবলিজম। এগুলো সবাই জানো। তো C3 এবং C4টা খুবই ইম্পর্টেন্ট। C3 এবং C4টা কি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো প্রথম যে জিনিসটা সেটা কি ক্যালভিন চক্র। তো ক্যালভিন চক্র যদি আমরা আসি, ক্যালভিন বা C3 চক্র। ওকে, কে আবিষ্কার করেছেন? আবিষ্কারকের নাম তো অবশ্যই এখানে আমরা পাবো। আবিষ্কারক কে? বিজ্ঞানী ক্যালভিন। ক্যালভিন, ক্যালভিনের ক দিয়ে কি আমরা ক্লোরেলা নামক শৈবালে, কিসে? ক্লোরেলা নামক শৈবাল। তাহলে বিজ্ঞানী ক্যালভিন কিসে আবিষ্কার করেছেন? এটা ক্লোরেলা নামক শৈবালে সর্বপ্রথম বিজ্ঞানী ক্যালভিন এই ক্যালভিন চক্রটাকে সে আবিষ্কার করেছিল। ওকে, তারপর আসো এই চক্রে তোমার প্রথমত যে জিনিসটা এটা হচ্ছে তোমার আমাদের যে বিষয়গুলো লাগবে। দেখো খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভাই, আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি। কার্বন ডাইঅক্সাইডটা কে গ্রহণ করবে? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা অসংখ্যবার কোশ্চেন আছে, রাইবোলোজ 1,5 বিসফসফেট। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতাকে রাইবোলোজ
1,5 বিসফসফেট, মাথায় রাখবা রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা কি কার্বন ডাই অক্সাইড গ্রহীতা। আচ্ছা, আর এখানে যে এনজাইমটা কাজ করে সেটি এনজাইমটার নাম কি রুবিস্কো এনজাইম। এবং মনে রাখতে হবে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে তোমার কি এই রুবিস্কো এনজাইম। কারণ এই রুবিস্কো এনজাইম না থাকলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাও ঘটবে না, সালোক সংশ্লেষণ না ঘটলে উদ্ভিদও বেঁচে থাকবে না, উদ্ভিদ না থাকলে আমরা প্রাণীও বেঁচে থাকতে পারবো না। সো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে কি তোমার এই রুবিস্কো এনজাইম। আচ্ছা, তো কার্বন ডাই অক্সাইড প্রক্রিয়ায় সর্বপ্রথম স্থায়ী পদার্থ কি? প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PGA। আর যদি বলে কি অস্থায়ীকে, অস্থায়ী যে পদার্থটা সেটার নাম কি? 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড। তো প্রথমত এটা 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিডটা তৈরি হয়, পরবর্তীতে এটা ভেঙে দুইটা কি করে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PGA তৈরি করা। সো এই যে অংশটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা সিট্রি বলতে কাদেরকে চিনবো? যাদেরকে সাধারণত আমরা দেখে থাকি, যেসব উদ্ভিদগুলোকে সাধারণত কি করি আমরা দেখে থাকি, আমরা আশেপাশে যেমন আম, যেমন জাম, পাট, আম, জাম, পাট, এগুলা কি আমাদের খুবই পরিচিত না? এই জন্য কি এগুলো হচ্ছে তোমার কি সিট্রি। তো এই যে অংশটা এটা কি খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা যদি বলি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে অংশটুকু এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা সেভ করে নিলাম এটা আমরা। সিট্রি উদ্ভিদের বৈশিষ্ট্য। আচ্ছা, তো এখানে সিট্রিতে এক ধরনের গ্রানাম থাকবে, সিট্রিতে এক ধরনের গ্রানাম থাকবে, বুঝছো? এটা একটু আমরা পরে বুঝবো, একটু পরে। এখানে কি অনুপস্থিত? ট্রান্স অ্যানাটমি অনুপস্থিত। তো তোমরা সিট্রি এবং C4 এর বৈশিষ্ট্য কিভাবে মনে রাখবা? সিট্রি এবং C4, সিট্রিতে কি কার্বন কম, C4 ও কি কার্বন বেশি। সো যার কম তার কি সবকিছুই কম কম, তার মধ্যে কি সবকিছু কম। তো সিট্রিতে কি, সিট্রি যেহেতু কার্বন কম, এখানে কি সবকিছু কি জানো কম কম, হয় কম নয়তো কি অনুপস্থিত। যেমন এখানে কি একই ধরনের গ্রানাম থাকে, অপরদিকে C4 এ কি 2 ধরনের গ্রানাম থাকে। এখানে কি ক্রাঞ্চ অ্যানাটমি অনুপস্থিত, আর ওইখানে কি ক্রাঞ্চ অ্যানাটমি উপস্থিত। এখানে কি তাপমাত্রা কত 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, ওইখানে মনে হয় তোমার 25 আর কত জানি তোমার প্রায় 50 কাছাকাছি সম্ভবত আমরা দেখবো। কার্বন ডাই অক্সাইড এখানে কত, কার্বন ডাই অক্সাইডের পিপিএমটা কত দেখো, এখানে কার্বন ডাই অক্সাইড কত 50 থেকে 150 পিপিএম, জাস্ট এই একটাই ব্যতিক্রম, এখানে কি জাস্ট একটাই ব্যতিক্রম 50 থেকে 150 পিপিএম, ওইখানে আবার এটা কম আছে। ঠিক আছে, তাহলে সিট্রিতে কি সবকিছুই কম কম, সিট্রিতে জাস্ট সবকিছুই কম কম, এটা মনে রাখবা। এরপর আসো ফটো রেসপিরেশন বা আলোক শোষণ। ফটো রেসপিরেশন, আলোক শোষণ, আলোর উপস্থিতিতে শোষণ, দ্যাটস ইট। তো ফটো রেসপিরেশনের অঙ্গাণু কি এইটা আসে জাস্ট শুধুমাত্র মনে রাখবে পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ওটা না আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মনে করো না। পিতে হচ্ছে কি পারক্সিজম, সিতে হচ্ছে তোমার কি ক্লোরোপ্লাস্ট, এমতে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, মনে থাকবে। এবং এই ফটো রেসপিরেশনের যে তোমার অঙ্গাণুগুলো কি এই জায়গাগুলো সাধারণত ফটো রেসপিরেশনটা হয়, মূলত মাইটোকন্ড্রিয়াতে ফটো রেসপিরেশনটা বেশি হয়। সো কোশ্চেন আসে নিচের কোনটি ফটো রেসপিরেশনের অঙ্গাণু? পিসিএম, পিতে হচ্ছে তোমার কি পারক্সিজম, সিতে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এমতে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, তো সিট্রি উদ্ভিদে দেখো, সিট্রি উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার 25% কমায়। তাহলে নরমালি তোমার নরমালি হচ্ছে তোমার কি C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণটা কিন্তু সিট্রি এর চেয়ে অনেক বেশি, মনে থাকে যা। আমরা এখন C4 চক্রে আসবো। C4 বা হেজ ও স্ল্যাক চক্র আবিষ্কার ইক্ষুতে, সর্বপ্রথম কোথায় পাওয়া যায়? ইক্ষুতে পাওয়া যায় C4টা। আর সিট্রিটা পাওয়া যেত কোথায়? এই বলো সিট্রি কোথায় পাওয়া যেত, এখন বলবা সিট্রি কোথাও পাওয়া যেত, বলো সিট্রিটা কোথায় পাওয়া যেত? বলো সিট্রিটা কোথায় পাওয়া যেত, বলো বলো বলো, সবাই বলো সিট্রিটা কোথায় পাওয়া যেত? কমেন্ট করো, প্রত্যেকে বলো, আমি দেখতে চাই তোমাদেরকে একটু টেস্ট করি নাকি সিট্রিটা কোথায় পাওয়া যেত, টেস্ট করি, তোমাদেরকেও টেস্ট করা প্রয়োজন আছে। গুড, ক্লোরেলাতে, ভেরি গুড, ক্লোরেলাতে। হ্যাঁ, সিট্রিটা প্রথমত পাওয়া যায় কোথায়? ক্লোরেলাতে। হ্যাঁ, একজন কমেন্ট করছে জারিন তাসমিন আম জাম পাট, হ্যাঁ গুড, আম জাম পাটেও পাওয়া যায়, বাট প্রথম আবিষ্কার করা কি ক্লোরেলাতে। আচ্ছা, তাহলে C4টা আবিষ্কার করা হয় কোথায়? ইক্ষুতে, C4টা ইক্ষুতে আবিষ্কার করা। ওকে,
অপর নাম, এটার অপর নাম হচ্ছে কি ডাই কার্বক্সিলিক চক্র, এটার অপর নাম কি ডাই কার্বক্সিলিক চক্র। ওকে, আমরা গেল কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে, খুবই ইম্পর্টেন্ট কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে আমি লাল কালি দিচ্ছি, যেটা লাল কালি এটা বেশি ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে ফসফিনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা প্রথম স্থায়ী পদার্থ, এইটাও ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা প্রথম স্থায়ী পদার্থ, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট বেশি। কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা আরেক হচ্ছে কি প্রথম স্থায়ী পদার্থ। C3 এর ক্ষেত্রে এটা মনে রাখবা, C4 এর ক্ষেত্রে মনে রাখবা। আমরা যখন কোশ্চেন ব্যাংকটা খুলবো, খোলার পর ভাই নিজেই বুঝবা যে কতটা ইম্পর্টেন্ট। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে ফসফিনল পাইরুভিক অ্যাসিড, আর এখানে কি প্রথম স্থায়ী পদার্থকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা OAA। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের কার্বন কয়টা জানো? 4 কার্বন, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো এই দুইটা জিনিস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কোথায় কোথায় পাওয়া যায়? ইক্ষু, ভুট্টা, সরগম, মিল্লাত, ঘাস, কাউন, ছোট ছোট উদ্ভিদ গুলাতে। নর্মালি আমরা ইগুলাকে তোমার ধরো আম, জাম, কাঁঠাল, ধান, ধানটা বাদ দিলে বাকি সবগুলো উদ্ভিদ ছিল কি বড় উদ্ভিদ, যেটা আমরা কোথায় পাইতাম? তোমার C3 তে। বাট C4 এ দেখো মোটামুটি সবগুলো কি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ, তো এইগুলাতে পাওয়া যায়। আচ্ছা, নিচে যাই আমরা। C4 উদ্ভিদের বৈশিষ্ট্য, তার মানে কি এখানে কার্বন সংখ্যাটা বেশি। C4 এ কি ভাই কার্বন সংখ্যাটা বেশি, তো আমরা বলতে পারি কি C4 এ কার্বন বেশি, তার মানে কি সবকিছু কি এখানে বেশি বেশি, এখানে কি সবকিছুই বেশি বেশি, সবকিছুই বেশি বেশি এখানে। ওকে, তাহলে এখানে দেখো এখানে তাপমাত্রা কি থাকবে? উচ্চ তাপমাত্রা। ট্রান্স অ্যানাটমি থাকবে। ক্লোরোপ্লাস্ট দুই রকম, ওই যে বলছিলাম এখানে কি মেসোফিল এবং বান্ডল সিল, আর C3 তে শুধুমাত্র মেসোফিল। তাহলে যদি আসে যে C3 তে কি, তাহলে মনে রাখবা C3 এর ক্ষেত্রে C3 তে শুধুমাত্র মেসোফিল। C3 তে কি ভাইয়া? শুধুমাত্র মেসোফিল। C3 তে শুধুমাত্র মেসোফিল, এটা একটু মনে রাখবো। C3 তে শুধুমাত্র মেসোফিল। ওকে, আচ্ছা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত? 0.1 থেকে 10 ppm, ওইখানে ছিল কি মোর দেন 50 ppm। আচ্ছা, তারপরে শালুক সংশ্লেষণের হার কি এখানে বেশি, শালুক সংশ্লেষণের হার বেশি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। শালুক সংশ্লেষণের হার বেশি, দেখো এখানে যেহেতু কার্বন সংখ্যা বেশি, সুতরাং কি শালুক সংশ্লেষণের হারটাও কি এখানে বেশি হবে। যেহেতু কার্বন সংখ্যা বেশি, সো আমরা বলতে পারি কি এখানে শালুক সংশ্লেষণের হারটাও কি বেশি হবে। আমরা সেভ করে নিলাম। তো এখান থেকে আমরা কি পড়বো? এখান থেকে পড়বো কি সবকিছু বেশি বেশি, জাস্ট এটা মনে রাখতে হবে, সবকিছু বেশি বেশি। উচ্চ তাপমাত্রা, থাকবে, ক্লোরোপ্লাস্ট দুই রকম, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা ব্যতিক্রম, শালুক সংশ্লেষণের হারটাকে এখানে বেশি। ওকে, কারণ কার্বন বেশি, যেখানে কার্বন বেশি এখানে কি শালুক সংশ্লেষণের হার বেশি। CAM এটা কি ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, শুধু কোথায় দেখা যায়? পাথরকুচিতে দেখা যায়, শুধুমাত্র পাথরকুচিতে দেখা যায়। CAM শুধুমাত্র কোথায় দেখা যায়? পাথরকুচিতে দেখা যায়। আমি তোমাদেরকে লেকচার শিটটা দিয়ে দেবো, এই শিটটা পড়বা। আমাদের পুরাতন স্টুডেন্ট যারা, বিশেষ করে গুচ্ছ থেকে আমাদের সাথে আসো, একটা শিটে এনাফ, একটা শিট পড়ালে সব এনাফ হয়ে যায়, এমন ভাবে তৈরি করা। শালুক সংশ্লেষণের অক্সিজেনের উৎস, অক্সিজেনের উৎস কি? দেখো হিল বিক্রিয়া, একটা হচ্ছে কি হিল বিক্রিয়া, একটা হচ্ছে কি ভ্যান্ডিল বিক্রিয়া, একটা কি রুবেন ও কামেন বিক্রিয়া। দেখো ভাইয়া এখানে তোমার জন্য কি লাগবে, তোমার জন্য কোয়েশ্চেন আসবে নিচের কোনটি শালুক সংশ্লেষণে অক্সিজেনের উৎস, শুধুমাত্র কি নাম, জাস্ট নামগুলা মনে রাখবা, জাস্ট নামগুলা, কোনটা উৎস আর কোনটা উৎস না, জাস্ট মাত্র কি নামগুলা মনে রাখবা, যে কোনটা উৎস আর কোনটা কি উৎস না। ওকে, জাস্ট নামগুলো মনে রাখবা। শালুক সংশ্লেষণে প্রভাবক, এখন আসছে প্রভাবক। প্রভাবক কিন্তু ভাই অনেক ইম্পর্টেন্ট, 5 স্টার দিলাম। প্রভাবকটা অনেক ইম্পর্টেন্ট, আমি এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেব, অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা দেখো বাহ্যিক, প্রথমত আসে বাহ্যিক। বাহ্যিক মানে কি যেগুলো উদ্ভিদের বাইরে, যেমন আলো, আলো একটা বাহ্যিক। সো আমরা আগেই জানি কি কোন আলোতে বেশি হয় ভাইয়া? লাল আলোতে শালুক সংশ্লেষণটা কি হবে? বেশি হবে। আচ্ছা, লাল আলোতে শালুক সংশ্লেষণটা বেশি হবে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যত বেশি থাকবে শালুক সংশ্লেষণটা কি তত বেশি হবে। যেমন বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত? 0.04%। পানিতে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত? 0.3%। সো একটু মনে রাখবা, বায়ুতে 0.04%, পানিতে 0.3%। তারপর আসে পানি, পানি বাড়লে শালুক সংশ্লেষণ কি হয়? বাড়ে। পানি বাড়লে শালুক সংশ্লেষণটা কি হবে? বাড়ে। পানি বাড়লে শালুক সংশ্লেষণ বাড়ে। আচ্ছা, তাপমাত্রা, তাপমাত্রাটা খুবই ইম্পর্টেন্ট, তাপমাত্রাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো মিনিমাম তাপমাত্রা কত? 0°C। দেখো তাপমাত্রা যখন 0°C থাকবে, তাপমাত্রা 0°C থাকলে শালুক সংশ্লেষণটা ঘটবে। যদি 0°C নিচে চলে আসে, তখন শালুক সংশ্লেষণটা আর এক্সিস্ট করবে না। ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে কত? 45°C, অর্থাৎ সর্বোচ্চ 45 ডিগ্রি পর্যন্ত চলতে পারে। বাট 45 ডিগ্রির উপরে হয়ে গেলে এটা আস্তে আস্তে
বন্ধ হয়ে যায়, বাট ব্যতিক্রম আছে, নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। এখন আসো অপটিমাম। অপটিমাম বলতে মূলত কি বোঝায়? অপটিমাম বলতে মূলত বোঝায় কি জানো? অপটিমাম বলতে বোঝায় যে এই টেম্পারেচার হচ্ছে সালোক সংশ্লেষণটা সবচেয়ে বেশি ঘটবে, অর্থাৎ এইটা কি তার জন্য সবচেয়ে সুইটেবল। তো এই সুইটেবলটা কত? আমরা সবচেয়ে বেশি এটাই পড়বো। সুইটেবলটা হচ্ছে কত? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস সুইটেবলটা কত? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, একটু মনে রাখবা। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি কি, দেখো এখান থেকে আমরা বলতে পারতেছি তোমার যে আলু কোনটা, লাল আলুতে বেশি কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব 0.04%, পানিতে 0.3%। পানি বাড়লে সালোক সংশ্লেষণ বাড়বে। তারপরে তোমার তাপমাত্রা 0 থেকে 45 পর্যন্ত চলতে পারে, 0 এর নিচে বা 45 এর বেশি হলে সেখানে চলতে পারবে না। বাট অপটিমাম যেটা তার জন্য সুইটেবল সেটা কত? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, নিচে দেখো আমরা আরো কয়েকটা প্রভাবক দেখবো। অক্সিজেন হ্রাস পেলে সালোক সংশ্লেষণ বৃদ্ধি পায়। কারণ দেখো ভাই, অক্সিজেন কার জন্য? শ্বসনের জন্য। সালোক সংশ্লেষণ কার জন্য? কার্বন ডাইঅক্সাইডের জন্য, তাই না? কার্বন ডাইঅক্সাইডের জন্য সালোক সংশ্লেষণ। সো কার্বন ডাইঅক্সাইড থাকলে সালোক সংশ্লেষণ হবে, বাট অক্সিজেনটা মূলত কি শ্বসনের পক্ষে, বাট সালোক সংশ্লেষণের বিপক্ষে। দ্যাটস ওয়াই অক্সিজেন হ্রাস পেলে সালোক সংশ্লেষণ কি হয়? বৃদ্ধি পায়। ওকে, খনিজ লবণ ইফেক্ট করে। খনিজ লবণ আসলে এটা কোনো ইফেক্ট না, এটা বাদ দিলাম আমরা, জাস্ট এটা মনে রাখবো। অভ্যন্তরীণ আসন। পাতার বয়স সাধারণত মাঝারি পাতায় সবচেয়ে বেশি হয়। কচি পাতায় বা বয়স্ক পাতায়, এই দুই পাতায় সালোক সংশ্লেষণটা কম হয়, বাট মাঝারি পাতায় সবচেয়ে বেশি হয়। ক্লোরোফিল একটা প্রভাবক। শর্করার পরিমাণ দেখো, শর্করা কমলে সালোক সংশ্লেষণ বাড়ে। ব্যাপারটা দেখো, ধরে নাও তোমার আজকে সারাদিন খাওয়া নাই, তোমার বাসায় খাবার নাই, তোমার অনেক ক্ষুধা। এখন তোমার যখন অনেক ক্ষুধা থাকবে তখন কি তোমার অনেক বেশি খাইতে মন চাইবে, অনেক বেশি খাবার তৈরি করতে ইচ্ছা হবে। তোমার সামনে, তুমি সারাদিন খাও নাই, তোমার সামনে রাতের বেলা কেউ একজন আইসা তোমাকে একটা চিকেন দিয়ে গেল, আর হচ্ছে তোমাকে কিছু চাল দিয়ে গেল, বলো তুমি রান্না করে খাও। তার মানে কি তুমি তাড়াহুড়া করে কি করবা? রান্নাটা করতে চাইবা, কারণ তোমার ক্ষুধা। সেম এটা জিনিসটা। শর্করা পরিমাণ। সালোক সংশ্লেষণ কেন হয় ভাই? উদ্ভিদের বেঁচে থাকার জন্য বা সার্ভাইভ করার জন্য কি প্রয়োজন? শর্করা প্রয়োজন। সেই শর্করাটা তৈরি করার জন্যই সালোক সংশ্লেষণটা হয়ে থাকে। এখন যখন তার খাবারটাই কমে যাবে, খাবারটা যদি কমে যায়, তখন কিন্তু তোমার উদ্ভিদ কি হবে? তার ক্ষুধা লাগবে। ক্ষুধা বলতে কি, তার জন্য শর্করাটা লাগবে। দ্যাটস ওয়াই তখন সালোক সংশ্লেষণটা বাড়ায় দিবে। আবার শর্করা যখন অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু সে আস্তে আস্তে সালোক সংশ্লেষণটা কমায় দিবে। মনে রাখবা। পটাশিয়াম বাড়লে সালোক সংশ্লেষণটা বাড়ে। কিভাবে বাড়ে? কারণ দেখো পটাশিয়ামটা কি করে ভাইয়া? পটাশিয়ামটা তোমার পত্ররন্ধ্রটা খুলে, তো পত্ররন্ধ্র যত বেশি খুলবে কার্বন ডাইঅক্সাইড তত বেশি গ্রহণ হবে, তার মাধ্যমে কি হবে? তোমার সালোক সংশ্লেষণটা বাড়বে। সো এই জিনিসটা মনে রাখবা, পটাশিয়াম কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ল অফ মিনিমাম। আচ্ছা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কতগুলো ল আছে। ল অফ মিনিমাম কে দিয়েছেন? লিবিক। নাম জাস্ট কে দিয়েছেন? ল অফ লিমিটিং ফ্যাক্টর, ব্ল্যাকম্যান। সো লিমিটিং ফ্যাক্টর কারা কারা? যারা কিনা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যারা শেষ হয়ে যায়, যেমন আলো, তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড, এরা কি লিমিটিং ফ্যাক্টর। সো এটা কি মোটামুটি 30টা। এই স্লাইডটা কি মোটামুটি 30টা দিয়ে মনে রাখবা। সালোক সংশ্লেষণ কোথায় বেশি? 30 থেকে 35 ডিগ্রিতে বেশি, এটা লাগবে না। বাট ল অফ মিনিমাম কে দিয়েছেন? ল অফ লিমিটিং ফ্যাক্টর কে দিয়েছেন? এবং নিচের কোনটি লিমিটিং ফ্যাক্টর? আলো, তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড। এটা একটু মনে রাখবা, খুব একটা ইম্পর্টেন্ট না। টাইপ 4 আমরা সালোক সংশ্লেষণ শেষ, শর্টকাটে শেষ করে ফেলাম। এখন শ্বসন বা রেসপিরেশন। তো দেখো সালোক সংশ্লেষণটা আমি শর্টকাটে শেষ করলাম। যেগুলো পড়াইলাম সেগুলো থেকে কোয়েশ্চেন আসবে। মেইনলি যেগুলো পড়াইলাম সেগুলো থেকে কি ভাইয়া কোয়েশ্চেনটা আসবে। একটা মিনিট, পেজে কি ভিডিওটা দেখাচ্ছে? শ্বসনে আসে। সালোক সংশ্লেষণ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। সালোক সংশ্লেষণ নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আস্ক করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন? বুঝছো সবাই? একদম অল্পতে বুঝাই দিলাম। আরেকটা চ্যাপ্টার দেখে এটা শেষ করলে পরে বলতে পারবো। আচ্ছা, এখন আসো শ্বসন প্রক্রিয়ায়। শ্বসন মানে কি? দেখো শ্বসন মানে কি, দেখো শ্বসন শ্বসন মানে হচ্ছে উদ্ভিদ, এই যে তোমার কি করবে উদ্ভিদ? এটিপি তৈরি করাটা। এই যে গ্লুকোজটা সে তৈরি করলো, সেই গ্লুকোজটা থেকে এখন তার শক্তি উৎপন্ন করতে হবে, শক্তি। তো শ্বসন মানে হচ্ছে তোমার এই যে গ্লুকোজটা,
গ্লুকোজটা হচ্ছে একটা স্থিতিশক্তি, তাই না? গ্লুকোজটা একটা স্থিতিশক্তি, এই স্থিতিশক্তিটাকে তোমার কি করবে, গতিশক্তিতে রূপান্তর, জাস্ট এরকম আর কি। এটিপি, গ্লুকোজ থেকে এটিপি তৈরি প্রক্রিয়াটা হচ্ছে তোমার কি সাধারণত শ্বসন, মানে কি স্থিতিশক্তি থেকে গতিশক্তি। অর্থাৎ নর্মালি গ্লুকোজটা তার কাজে লাগবে, বাট গ্লুকোজটা থেকে মেইন যে ফর্মটা সেটা কি এটিপি তৈরি করা। সো এই এটিপি তৈরিটা হচ্ছে তোমার কি শ্বসন প্রক্রিয়ার উদ্দেশ্য। এবং শ্বসনটা মূলত কতক্ষণ চলবে? শ্বসনের জন্য দিন রাত্রি ফ্যাক্ট না, 24 ঘন্টায় চলতে পারে। স্থান, শ্বসন কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। মাইটোকন্ড্রিয়াতে নর্মালি শ্বসনের তোমার ক্রেবস চক্র, তারপর কি অ্যাসিটাইল মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই দুইটা চলে। আর সাইটোপ্লাজমে মূলত কি চলে? গ্লাইকোলাইসিসটা চলে থাকে। শ্বসনিক বস্তু, আচ্ছা শ্বসনিক বস্তু বলতে কি শ্বসনে কি কি থাকবে? কার্বোহাইড্রেট তো অবশ্যই থাকবে, প্রোটিন, চর্বি, জৈব অ্যাসিড, এগুলো মূলত শ্বসনে লাগবে। আচ্ছা কোয়েশ্চেন আসতেই পারে, শ্বসনিক বস্তু কারা? কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, এগুলো কি প্রধান তিনটা খাদ্য, জৈব অ্যাসিডটাও সাথে লাগে। শক্তির উৎস, শক্তির উৎস কি তোমার এটিপি। তার মানে কি এই যে গ্লুকোজ থেকে এটিপি তৈরি প্রক্রিয়াটা হচ্ছে তোমার কি সাধারণত শ্বসন। সো শ্বসন 24 ঘন্টা চলে এবং শ্বসনের স্থান কি? দুইটা কথাই মনে রাখবা, মাইটোকন্ড্রিয়া এবং কি সাইটোপ্লাজম। শ্বসন কয় প্রকার ভাইয়া? 2 প্রকার। শ্বসন কয় প্রকার? শ্বসন হচ্ছে তোমার 2 প্রকার। শ্বসন হচ্ছে কি 2 প্রকার, একটা হচ্ছে কি সবাত, সবাত, আর একটা কি অবাত। একটা হচ্ছে তোমার কি সবাত, সবাতে কি লাগবে? সবাতে অক্সিজেন লাগবে, আর অবাতে কি অক্সিজেন লাগবে না, এটুকুই পার্থক্য। সবাত শ্বসন, দেখো সবাত শ্বসন, সবাত শ্বসনে প্রয়োজনীয় বস্তু কারা কারা? সবাত শ্বসনে প্রয়োজনীয় বস্তু মেইন হচ্ছে কি অক্সিজেন লাগবে, আর হচ্ছে তোমার কি গ্লুকোজ এবং কি পানি। উৎপন্ন বস্তু, উৎপন্ন বস্তু কার্বন ডাইঅক্সাইড, পানি এবং কি মেইনলি কি 36 এটিপি। কত এটিপি? 36। আগের বইয়ে ছিল 38, বাট এখন কি 36টা এটিপি। সবাত শ্বসনে কত এটিপি? 36 অণু এটিপি তৈরি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাত শ্বসনে কত এটিপি? 36 অণু এটিপি উৎপন্ন হয়, 36 অণু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিক্রিয়া, এই হচ্ছে কি বিক্রিয়া মূলত, এই বিক্রিয়া। বিক্রিয়া আসবে না, জাস্ট মনে রাখবো সবাত শ্বসনে 36 অণু এটিপি। এবং সবাত শ্বসনের ধাপ কয়টা? সবাত শ্বসনের ধাপ কয়টা দেখো, তো আমরা মনে রাখবো জাস্ট এখান থেকে 36টা এটিপি। আর সবাত শ্বসনের ধাপ কয়টি? 3টি। সবাই জানি মোটামুটি কি কি। প্রথম হচ্ছে কি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসটা কি সবাতেও আছে, অবাতেও আছে। দ্যাটস ওয়াই গ্লাইকোলাইসিসটা কি তোমার সার্বজনীন। এটা কি শ্বসনের সার্বজনীন গতিপথ, এটা কি সার্বজনীন গতিপথ। ক্রেবস চক্র, ক্রেবস চক্রে কি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কি সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় এখানে। তারপর কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই তিনটা হচ্ছে কি সাধারণত শ্বসনে লাগবে। সো মনে রাখবা 36টা এটিপি। আর কি গ্লাইকোলাইসিস হচ্ছে কি সার্বজনীন, গ্লাইকোলাইসিসটা কি সার্বজনীন। সো আমরা গ্লাইকোলাইসিসে যদি যাই, দেখো গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটবে? আমি আগেই বলছিলাম, এই কোশ্চেনটা অনেক আসছে। গ্লাইকোলাইসিসের স্থান কোথায়? সাইটোপ্লাজম। খুবই ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে থাকে। আচ্ছা এর অন্য নাম কি? এর অন্য নাম হচ্ছে কি ইএমপি পাথওয়ে। এটাকে শ্বসনের সাধারণ গতিপথ, কারণ এটা অবাতেও ঘটে, সবাতেও ঘটে। এবং এটা কি সাইটোপ্লাজমিক শ্বসন। সাইটোপ্লাজমিক শ্বসন কেন? এটা হচ্ছে তোমার কি সাইটোপ্লাজমে ঘটে থাকে, দ্যাটস ওয়াই। এটা কি সবাত অবাত দুই জায়গায় ঘটতেছে। ওকে, তো এই যে মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মূলত কি উৎপন্ন হচ্ছে আমরা একটু যদি দেখি, এখানে মূলত 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। প্রথমত 1 অণু গ্লুকোজ থেকে, কয় অণু গ্লুকোজ থেকে? 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এবং এখানে টোটাল 9টা ধাপে বিক্রিয়াটা হবে। এবং এখানে টোটাল এটিপি উৎপন্ন হয় কয়টা জানো? 4 অণু এটিপি উৎপন্ন হয়। টোটাল এখানে 4টা এটিপি উৎপন্ন হয়, 4 অণু এটিপি উৎপন্ন হয়। বাট 4 অণু এটিপির মধ্যে 2 অণু এটিপি হচ্ছে তোমার কি জানো? এই 2 অণু এটিপি হচ্ছে তোমার কি এই যে তোমার শ্বসনের যে 9টা ধাপ, তার মধ্যে 2 অণু এটিপি কি হয়? খরচ হয়ে যায়। এবং আলটিমেটলি নিট এটিপি থাকে কয়টা জানো? 2 এটিপি। যদি বলা হয় যে তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় টোটাল কত অণু এটিপি উৎপন্ন হয়? 4 অণু। যদি বলা হয় যে নিট উৎপাদন কত? নিট, এটা হচ্ছে তোমার কি নিট, নিট উৎপাদন, এটা হচ্ছে কি নিট উৎপাদন। আর এটা হচ্ছে তোমার কি টোটাল, এটা হচ্ছে কি টোটাল এটিপি। মনে থাকবে টোটাল এটিপি 4টা, নিট উৎপাদন কয়টা? 2টা। আর 2টা কি খরচ হয়ে যায়। সো 2 অণু এটিপি উৎপন্ন হয়। আর 2 অণু NADH+, NADPH+, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার কি মূলত গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উৎপন্ন হয়। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ধাপ কয়টি? ধাপ থেকে যে কোশ্চেনটা আসে, অনেকে হয়তো ধাপটা সম্পূর্ণটা পড়ে ফেলছো, সম্পূর্ণটা পড়লে তো ভালোই। আর এখন আসলে সম্পূর্ণটা পড়ার মতো সময় নাই, আমি জাস্ট তোমাদেরকে শর্টকাটে দেখাচ্ছি। দেখো ধাপ হচ্ছে টোটাল কয়টা? 9টা। টোটাল ধাপ হচ্ছে কয়টা? 9টা। তার মধ্যে একমুখী কোনটা কোনটা? এইটা আসতে পারে 139। মনে রাখবে 139, এটা হচ্ছে তোমার কি একমুখী। 139 একমুখী, বাকিগুলো কি উভমুখী। আচ্ছা, আর উৎপন্ন এটিপি আমি একটু আগে বললাম কি 4 অণু এটিপি উৎপন্ন হবে এবং খরচ হবে কয়টা? 2 অণু। এবং নিট উৎপাদন, নিট যদি বলে কি নিট এটিপি কয়টা, তাহলে কি 2 অণু এটিপি। আচ্ছা সর্বমোট এটিপি কয়টা? এখানে সর্বমোট এটিপি হচ্ছে কি 6 অণু এটিপি। বাকি 4 অণু হচ্ছে কি 2টা NADPH+ উৎপন্ন করে থাকে, দ্যাটস ইট। ঠিক আছে, তো এই হচ্ছে কি সাধারণত শ্বসনের যে প্রক্রিয়াটা, মনে থাকবে। তো এই জিনিসগুলো জাস্ট দেখলেই হবে। আচ্ছা এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট কি ক্রেবস চক্র। ক্রেবস চক্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ক্রেবস চক্র থেকে আমরা কি পড়বো?
ক্রেবস চক্র দেখো, ক্রেবস চক্র মূলত কোথায় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার, মূলত কোথায় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বা মাতৃকায় ভিতরের অংশটায়। তো মাইটোকন্ড্রিয়ায় মূলত কি ক্রেবস চক্র হয়। এবং ক্রেবস চক্রের অপর নাম কি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ। এটা একটা কোশ্চেনে পাইছিলাম, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র। তাহলে ক্রেবস চক্রের নাম কি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র, এবং প্রথম উৎপন্ন পদার্থের নাম কি সাইট্রিক অ্যাসিড। যেহেতু ক্রেবস চক্রে তোমার প্রথম উৎপন্ন বস্তুর নাম হচ্ছে তোমার কি, প্রথম উৎপন্ন হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড চক্র। এবং উৎপন্ন হবে কি, উৎপন্ন পদার্থ হচ্ছে 2 অণু এটিপি, 6 অণু NADPH+, 2টা FADH2। 2 অণু এটিপি থেকে টোটাল আমরা এটিপি পাবো কয়টা, 2টা। 6 অণু NADH+ থেকে কয়টা পাবো, 6 × 3 কত, 3 6 18টা, ঠিক আছে, 18 2 20। আচ্ছা, আর এখানে কি 2 অণু FADH2 থেকে 2 × 2 = কত, 4। টোটাল কত এটিপি, 24টা এটিপি। টোটাল এটিপি কয়টা ভাইয়া, 24টা এটিপি। টোটাল এটিপি হচ্ছে কয়টা, 24টা। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমাদের শ্বসন প্রক্রিয়ায় মোট এটিপি উৎপন্ন হয় কয়টা, 36টা এটিপি। তার মধ্যে 24টাই পাচ্ছি কোথায় আমরা, ক্রেবস চক্র থেকে। সো ক্রেবস চক্রটা কোথায় হচ্ছে, মাইটোকন্ড্রিয়া। যেহেতু তোমার শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি, পাওয়ার হাউস। মনে রাখবা ভালো করে, হ্যাঁ। তো এই হচ্ছে কি মোটামুটি এখানে অল্প জিনিস, জাস্ট এটিপি সংখ্যাটা জানবা, প্রথম উৎপন্ন পদার্থ, এগুলো জানলেই হয়ে যায়, আর কিছু লাগে না। আর কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ায় হয়। কোথায় হয়, স্থানগুলো ইম্পর্টেন্ট বেশি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটা কোথায় হয়, এটা কি মাইটোকন্ড্রিয়ায় তৈরি হয়, জাস্ট এটা মনে রাখবা। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় হচ্ছে, মাইটোকন্ড্রিয়ায় হচ্ছে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এখন আসো সবাত শ্বসন ভাইয়া, সবাত শ্বসন। এখন আসো সবাত শ্বসনে মোট এটিপি কয়টা, 36টা। এক অণু এটিপি, প্রতি অণু এটিপিতে 10 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। সো 36টা এটিপি থেকে 360 কিলো ক্যালোরি শক্তি এখানে পাওয়া যাচ্ছে। সো যদি আসে যে সবাত শ্বসনে কত কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি আমরা, সবাত শ্বসনে আমরা টোটাল 36 কিলো ক্যালোরি ভাইয়া শক্তি পাচ্ছি। টোটাল 36টা কিলো ক্যালোরি শক্তি আমরা কি এখানে পাচ্ছি, মনে থাকবে। টোটাল 36 কিলো ক্যালোরি শক্তি আমরা পাচ্ছি। আচ্ছা, পরবর্তীতে চলো আমরা যদি অবাত শ্বসনে যাই। আচ্ছা, যারা হচ্ছে এখনো আমাদের যে 2000 MCQ এবং 7টা মডেল টেস্টের অফলাইন টেস্ট ফ্রিতে, এটা রেজিস্টার মানে ফর্মটা ফিল আপ করো নাই, ফর্মটা ফিল আপ করে নিও, অলরেডি 1000 জন করে ফেলছে। তো বাকিরাও ফিল আপটা করে নিবা, ক্লাস শেষে ফিল আপটা করে নিও, ঠিক আছে। ওকে, তো যারাই ফর্ম ফিল আপ করো সবাই পাবা কিন্তু। ওকে, এখন আসো গ্লাইকোলাইসিস। এখন আসো অবাত শ্বসন। আমরা কি বলছিলাম, শ্বসনের সার্বজনীন গতিপথ কি, গ্লাইকোলাইসিস। তো এখানেও কি সেম জিনিস, গ্লাইকোলাইসিস কি সেম, সেম প্রক্রিয়া, সেম, কিছুই না, সেম। 2 নম্বর কি, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ বলতে তোমার কি বোঝাচ্ছে এখানে, ইথানল ও ল্যাকটিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণে কি উৎপন্ন হবে, ইথানল এবং কি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না এখানে। এই হচ্ছে বিক্রিয়া। এখন আসো অবাত শ্বসনটা মূলত কোথায় ব্যবহার করা হয়। অবাত শ্বসনটা মূলত কোথায় ব্যবহার করা হয়, বারবার এটা আসছে। অবাত শ্বসনটা মূলত কোথায় ব্যবহার করা হয়, তো তোমরা এক কথাই মনে রাখবো, যত খাবার, খাদ্য, খাদ্য জাতীয় বিষয়গুলোতে মূলত অবাত শ্বসনটা ব্যবহার করা হয়। তো কি রকম ভাইয়া, এটা কিভাবে মনে রাখবা, খাদ্য জাতীয় বিষয়গুলোতে দেখো, তো খাদ্য জাতীয় বিষয়গুলোতে ব্যবহার করা হয় কিভাবে দেখো, বেকারি খাদ্য, বেকারি কি খাদ্য না, তো বেকারি কি ভাইয়া খাদ্য, বেকারি কি একটা খাদ্য। অ্যালকোহল, অ্যালকোহল তো মোটামুটি খাদ্যই ধরা যায়। দুধ খাদ্য, ভিনেগার খাদ্য, মাংস খাদ্য, তামাকও কি আমরা ধূমপান, বাট খাদ্য খাবার মানে খাবার টাইপের। সো ফুড ইন্ডাস্ট্রি বা ফুড যে জিনিসগুলো সেগুলোতে মূলত অবাত শ্বসনটা ব্যবহার করা হয়। সেই তো গেল মোটামুটি। এটাকে আবার একটু দিয়ে দিই, এটা কি খাদ্য, হ্যাঁ। প্রভাবক, শ্বসনের প্রভাবক দেখো, শ্বসনের প্রভাবকের ক্ষেত্রে যদি আমরা আসি, বাহ্যিক, বাহ্যিক প্রভাবক, তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে কি 20 থেকে 35, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাপমাত্রা ইম্পর্টেন্ট আছে। তাপমাত্রা, অক্সিজেন, অক্সিজেন কার ক্ষেত্রে লাগে, শুধুমাত্র স্বভাবে লাগবে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কমলে শ্বসন আর বাড়ে, সেম জিনিস ভাইয়া। দেখো নরমালি অক্সিজেন কমলে কি হইতো,
সালোক সংশ্লেষণ বাড়তো, কারণ অক্সিজেন সালোক সংশ্লেষণ দুইটা কি একে অপরের বিপরীত। আর এখানে কি কার্বন ডাই অক্সাইড কি শ্বসনের বিপরীত, তো এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, জাস্ট এটাই মনে রাখবা। তারপর আসো অভ্যন্তরীণ অভ্যন্তরীণ প্রভাব। হ্যাঁ, অভ্যন্তরীণ প্রভাবের ক্ষেত্রে আমরা যেটা পড়বো প্রথমত কি জটিল খাদ্য, এনজাইম, অজৈব লবণ, আর কি কোষের পানি। ঠিক আছে, তো এই জিনিসগুলো অভ্যন্তরীণ প্রভাব। এখানে কি হইলে কি হয় আসবে না, সর্বোচ্চ আসলে কোনটা অভ্যন্তরীণ সেটা আসতে পারে, আর কিছুই না ভাইয়া। আচ্ছা, এরপরে যে শ্বসনিক হার, শ্বসনিক হারের ক্ষেত্রে মনে রাখবা গ্লুকোজের শ্বসনিক হার 1, ম্যালিক অ্যাসিডে 1.33, অলিক অ্যাসিডে 0.71। সো মোটামুটি মনে হয় আমাদের আরেকটু বাকি আছে। দেখো আমরা যদি দেখি জিএসটির কোয়েশ্চেন গুলো দেখি, পরবর্তীতে আমরা এগ্রিকালচার গুলো যাচ্ছি। কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম? সি4 উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম, আমরা এটা আগেই পড়ছি। আচ্ছা, তারপরে দেখো এডিপি এর সাথে এক অনু ফসফেট যুক্ত হওয়াকে কি বলা হচ্ছে? ফটোফসফোরাইলেশন। কোন উদ্ভিদের কোন পুষ্টির অভাবে উদ্ভিদের পাতা ও ফুল ঝরে? ফসফরাসের অভাবে। আচ্ছা, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। সিট্রি চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি? 3PGA। কাজের দিক থেকে কোন জোড়া বেশি সাদৃশ্যপূর্ণ? এডিপি এটিপি। তো মোটামুটি এই কোয়েশ্চেন গুলো। হ্যাঁ, তারপর দেখো বায়োলজি জৈব জৈব মানে কোনটিকে জৈবিক মুদ্রা বলা হয়? এটিপি কে বলা হয়। তারপর দেখো গ্লাইকোলাইসিস। আচ্ছা, গ্লাইকোলাইসিসে কত কিলোক্যালোরি উৎপন্ন হয়? আচ্ছা সরি, এটা হচ্ছে গ্লাইকোলাইসিসে কত কিলোক্যালোরি উৎপন্ন। গ্লাইকোলাইসিস এটা হবে না, গ্লাইকোলাইসিস হচ্ছে টোটাল তোমার, এটা গ্লাইকোলাইসিস না, মূলত এটা বলা হচ্ছিল কি তোমার দেখো শ্বসনে, সবাত শোষণে কত কিলোক্যালোরি উৎপন্ন? 360 কিলোক্যালোরি। সবাত শোষণে গ্লুকোজের শ্বসনিক হার কত? 1, ম্যালিক অ্যাসিডের 1.33, অলিক অ্যাসিডের 0.71। সো মোটামুটি আমি তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব সবাইকে, বুঝছো? আমি তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে? এটা দিয়ে দিব। আর হচ্ছে আমরা একটু চলো আমরা যদি এখানে একটু ইটা করে ফেলি, কোয়েশ্চেনটা সলভ করে ফেলি, একটু অপেক্ষা করো, আমি কোয়েশ্চেনগুলো বের করি। হ্যাঁ, আমরা একটু জাস্ট কোয়েশ্চেনগুলো বের করি, আমি ওয়েবসাইট থেকে একটু বের করি। আমার কাছে কোয়েশ্চেনটা, আমি টাইম পাই নাই কোয়েশ্চেনটা ডাউনলোড দিয়ে রাখার জন্য। আমি জাস্ট একটা জায়গা থেকে, আমার কাছে আসলে এটা ইনপুট দিতে মনেই ছিল না। তো তোমরা কারো যদি কোনো ধরনের কোয়েশ্চেন ব্যাংক বা কোনো ম্যাটেরিয়ালস লাগে, তোমরা, আমি পার্সোনালি মনে করি আর কি, একাডেমিক এন্ড এডমিশন পাঠশালা ফজলে রাহাত ভাইয়ের একটা ওয়েবসাইট আছে, তো এখান থেকে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন ব্যাংক এগুলো তুমি নিতে পারো। কিন্তু বুঝছো, আমি মাঝে মধ্যে আমার প্রয়োজন পড়লে আমি এখানে ইউজ করি, যখন আমি আমার কাছে রেডি করা দেখে না কোয়েশ্চেন ব্যাংকটা। তো দেখো আমরা যদি একটু অ্যাডমিশন প্রশ্ন ব্যাংকে যাই, বা আমরা অ্যাডমিশন প্রশ্ন ব্যাংকে গেলাম, ধরো আমি এখানে ক্লাস্টার এগ্রিকালচারের প্রশ্ন ব্যাংকটা দিব। তো এই ওয়েবসাইট আমার পছন্দ খুবই, আমি নিজে ইউজ করি এটাকে। হ্যাঁ, আমরা যদি যাই হচ্ছে তোমার কি কৃষি উচ্চ ভর্তি সহায়িকা, আমরা যাবো কি বায়োলজিতে। দেখি কোন চ্যাপ্টারটা আছে এখানে। ক্লাস কি সবাই এনজয় করছো বলো? ক্লাসটা কতটুকু এনজয় করছো সবাই? একটু অপেক্ষা করো, টাইম দাও আমাকে। হ্যাঁ, দেখি এটা কোন ইটা জানি আছে, 2 মিনিট টাইম দাও। এটাতে নাই, এটাতে দেখি তো। এই যে পেয়ে গেলাম। হ্যাঁ, আমরা পেয়ে গেলাম, উদ্ভিদ সাহিত্য আমরা পেয়ে গেলাম। চলো আমরা দেখে ফেলি এখানে কোয়েশ্চেন গুলা। আমরা এখান থেকে কোয়েশ্চেনটা দেখবো। হ্যাঁ, এটা আমি আমার নিজের অ্যাডমিশনের টাইমে ইউজ করতাম, বুঝছো?
এটা আমরা যখন অ্যাডমিশন দেই তখন হচ্ছে এই ওয়েবসাইটে প্রথম লঞ্চ হয়, এবং আমি এত পরিমাণে এক্সাম দিতাম। তোমরা এখানে ফ্রি এক্সাম সবকিছু, আমি প্রচুর এক্সাম দিতাম ভাই। বলতে গেলে আমার অ্যাডমিশন টাইমটাতে এই ওয়েবসাইটটা সবচেয়ে বেশি হেল্প করছে। আমি এত এক্সাম দিতাম, আমার আনলিমিটেড এক্সাম দেওয়া যায় এখানে। তো আমি এই জিনিসগুলো এখন জানি না কেমন দেওয়া যায়, আমাদের সময় শুধু ফ্রি এক্সাম আর ফ্রি এক্সাম আমি এখানে দিতাম, বুঝছো? তো এটা এত হেল্পফুল। আচ্ছা, একটু লেট করতেছে কেন বুঝলাম না। আচ্ছা, চলে আসছে পেজ নাম্বার 20। ওয়েবসাইটের নাম হচ্ছে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা। একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা অনলাইন লাইব্রেরিতে গেলে তুমি ফ্রিতে যে কোনো ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, প্রস্তুতির বই শুরু করে যা কিছু আছে ওভারঅল এভরিথিং তুমি পাবা, সবকিছু তুমি পাবা, বুঝছো? একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা, তোমরা এগুলো খোঁজ জানো না? কি বলো পোলাপান? সরি টু সে দ্যাট একটু টাইম নিচ্ছে। ওকে, আমরা পেয়ে গেছি, হ্যাঁ আমরা কোশ্চেন পেয়ে গেলাম। লোডিং হতে একটু টাইম নিচ্ছে। ওকে, দেখো আমরা দেখি আসলে কি কি কোয়েশ্চেন গুলা আমাদের প্রিভিয়াস ইয়ার্স গুলাতে আসছিল। এই যে কোয়েশ্চেন দেখো, মাত্র শেরে বাংলায় দেখবো ক্লাস থেকে ক্লাসে যা পড়াইলাম প্রিভিয়াস ইয়ার গুলাতে মোটামুটি তা থেকে আমাদের কমন। চলো আমরা এখন শুরু করি, হ্যাঁ সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবা। আচ্ছা দেখো, আমরা যদি কোয়েশ্চেন গুলো দেখা যাচ্ছে, দেখো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, আমরা যদি দেখি যে প্রথম যে কোয়েশ্চেনটা আমরা সরাসরি আসলে ইতে চলে যাই। আমি ওই ওই স্লাইডটাকে মেনলি রাখি আমরা, তাহলে কোয়েশ্চেন গুলো এই দেখা যাচ্ছিল সবার। আরে লেটই হচ্ছে শুধুমাত্র। আবার শূন্য থেকে রে, মিস্টেকটা। এটা লুড হচ্ছে না কেন? আচ্ছা একটা মিনিট জাস্ট একটু অপেক্ষা করো, আমরা মনে হয় চলে আসছি। এই পেজে আসছে ইনশাল্লাহ। একাডেমিক এন্ড এডমিশন পাঠশালা ওয়েবসাইটের নাম, হ্যাঁ একাডেমিক এন্ড এডমিশন পাঠশালা। তোমরা এখান থেকে যে কোনো কিছু কোশ্চেন, প্র্যাকটিস, ফ্রি এক্সাম এভরিথিং হ্যাঁ দিতে পারবা। এটা হচ্ছে এমন একটা, মানে আমি তোমাদেরকে জাস্ট পার্সোনালি সাজেস্ট করতেছি, বুঝছো? কারণ আমি এমন না যে ওদের সাথে কোনো আমি কোলাবোরেটে কাজ করি, ওরকম না। বাট আমি হচ্ছে তোমার, আমি নিজে অ্যাডমিশন টাইমে হেল্প পাইছি, দ্যাটস আমি এটাকে সাজেস্ট করি। ওকে, তো চলো আমরা দেখি আসলে কি কি জিনিসগুলো পাচ্ছি। তো প্রথম কোয়েশ্চেন ভাইয়ারা, প্রথম যে কোয়েশ্চেন দেখো, তো প্রথম কোয়েশ্চেনে বলা আছে হচ্ছে যে তোমার শালুক সংশ্লেষণে কোষের শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে সবচেয়ে বেশি এটিপি উৎপন্ন হয়? কোষের কোন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি এটিপি উৎপন্ন হয়? আমরা সবাই জানি কি ক্রেবস চক্রে এটিপি উৎপন্ন হয়। কত এটিপি? আমরা জানি কি 24টা অণু এটিপি উৎপন্ন হয়। আচ্ছা, শ্বসন সংগঠিত হয় না কোথায়? শ্বসন সংগঠিত হয় না কোথায়? অঙ্কুরিত ছোলা বীজ, পাকা আম, চালের দানায় কি হবে না? শ্বসন সংগঠিত হবে না। চালের দানায় শ্বসন হয়ে কি করবে বলো? চালের শ্বসনের প্রয়োজন আছে না? শ্বসনের প্রয়োজন নাই। তারপর দেখো কোন ধরনের উদ্ভিদে শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়? এগ্রিকালচার 19-20। কোন উদ্ভিদে শালক সংশ্লেষণটা সবচেয়ে বেশি হচ্ছে? সিফর উদ্ভিদে। কারণ আমরা জানি কি এখানে কার্বন বেশি, দ্যাটস ওয়াই কি এখানে সবকিছুই বেশি বেশি। তারপর দেখো সকল শালক সংশ্লেষিত সবুজ উদ্ভিদ ধারণ করে কি ক্লোরোফিল এ। আমরা এটা কিভাবে মনে রাখবো? দেখো আমরা হচ্ছে কোষ ও এর গঠন চ্যাপ্টারে বলছিলাম যে ক্লোরোফিল এ হচ্ছে কি 75%,
আর ক্লোরোফিল বি হচ্ছে কি 25%। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের মধ্যে সবচেয়ে প্রধান যেটা কি ক্লোরোফিল এ। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি সকল সংশ্লেষিত সবুজ উদ্ভিদ কি ধারণ করবে, ক্লোরোফিল এটা ধারণ করবে। বুঝছো, এটা আমরা মনে রাখতে পারি। পরের কোশ্চেনে যাই। হ্যাঁ, আমরা পরে দেখি শালুক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন কোথায় থেকে আসে। শালুক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন কোথায় আসে এটাও আমরা পড়ছি। কোথায় থেকে? পানি থেকে। পানি থেকে হচ্ছে কি মুক্ত অক্সিজেনটা পাওয়া যায়। মুক্ত অক্সিজেন কি কি প্রক্রিয়া পাওয়া যায়, প্রক্রিয়ার নামগুলা হিল বিক্রিয়া, ভ্যানিল বিক্রিয়া, তারপর কি স্যামুয়েল, রুবেন ও কামেন বিক্রিয়া। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? আমি বলছিলাম না কোথায় ঘটে, স্থানগুলো কিন্তু আসে। গ্লাইকোলাইসিস ঘটে কোথায়? সাইটোপ্লাজমে। তারপরে ইটিএস ঘটে মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। তাই না ভাইয়া? ওকে, দেখছো কত সহজ কোয়েশ্চেন আসে। তো আমরা খুব ইজি জিনিসগুলাই পড়ছি। ইজি বলতে কি আমাদের যেগুলো ইম্পর্টেন্ট। দেখো কোন আয়নটি, আমি বলছিলাম না কোনটা ধীরে কোনটা দ্রুত, এটা কোন আয়নটি শ্বসন হার সবচেয়ে মন্থর? কি বলছিলাম? ক্যালসিয়াম 2+ সবচেয়ে মন্থর। পটাশিয়াম দ্রুত, সোডিয়াম দ্রুত, হ্যাঁ পটাশিয়াম দ্রুত, নাইট্রেট দ্রুত, সোডিয়ামও দ্রুত, ম্যাগনেসিয়ামও ধীরে বাট ক্যালসিয়ামের তুলনায় একটু দ্রুত হয়। কোন আলোতে পত্ররন্ধ্রে খোলা ত্বরান্বিত হয়? ব্লু লাইট। ব্লু লাইট কি করে? পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। আবার লাল আলো, লাল আলো কি করে? শালুক সংশ্লেষণ। লাল আলোতে শালুক সংশ্লেষণ বেশি হয়। কোনটি ট্রাইকার্বক্সিলিক চক্র বা টিসিএ চক্র? ট্রাইকার্বক্সিলিক বা সংক্ষেপে বলা হয় কি টিসিএ চক্র। ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র মানে কি টিসিএ। সি3 চক্রকে, সরি ক্রেবস চক্রকে বলা হয়। ক্রেবস চক্রকে বলা হয় কি ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। এগুলা কিন্তু প্রত্যেকটা আমাদের লেকচার শিটে ছিল। এরপর দেখো, এরপরে বলতেছে কি তোমার গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে সংযোগকারী রাসায়নিক উপাদান কি? গ্লাইকোলাইসিস মূলত কি উৎপাদন করে? তোমার কি উৎপন্ন করবে? তোমার এসিটাইল কোএনজাইম। আমরা যখন 9-10-এ পড়ি তখন আমরা শ্বসনের টোটাল 4টা ধাপ পড়তাম, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, তারপর হচ্ছে ক্রেবস চক্র এবং হচ্ছে কি ইটিসি। বাট এখন হচ্ছে আমরা এসিটাইল কোয়েটাকে এখন ধরা হয় না। বাট এটা কি করে? মূলত এসিটাইল কোয়েটা গ্লাইকোলাইসিস এবং কি ক্রেবস চক্রকে সংযোগ করে থাকে। সো দেখছো কোশ্চেন ইজি না? সব পারবো ভাইয়া, যা পড়াচ্ছি রিভিশন ক্লাসগুলো যারা করতেছে না তারা কিন্তু অনেক লস খাবে। বুঝছো? দেখো, কারণ যা পড়াচ্ছি ইনশাল্লাহ তা থেকে কমন আসবে। দেখো তারপর যদি দেখি সাইট্রিক অ্যাসিড চক্রে নির্গত হাইড্রোজেন গ্রহণ করে কোনটি? এটা 21-22-এ আসছিল। সাইট্রিক অ্যাসিড চক্রে নির্গত হাইড্রোজেন গ্রহণ করে কোনটা? এটা কি এফএডি। এফএডি এটা একটু ব্যতিক্রম ছিল। এটা একটু ব্যতিক্রম ছিল মূলত। এটা মূলত আমাদের এই বইয়ের না, সম্ভবত এটা সহজে ছিল না। তো এটা কি এফএডি কি করে? তোমার অ্যাসিড চক্রে হাইড্রোজেন গ্রহণ করে। একটা মাত্র কোশ্চেনের ব্যতিক্রম পাইছে বাট নরমালি আসে না। C4 উদ্ভিদ কোনটা? ধান C4 না, গম C4 না, জব C4 না, ভুট্টা। যেমন শর্ট ট্রিক্স এখানে দেওয়া আছে, আখি ইমনকে 2বার ভুয়া চিঠি দেয়। আখি, আখিতে আখ, ইতে কি ইক্ষু, মুতে কি মুথা গাছ, নতে কি নটে শাক, দুইতে কি দুর্বাকাশ, ভুয়াতে কি ভুট্টা, চিঠিতে কি চীনা। তো এই যে তোমার আখি ইমনকে 2বার ভুয়া চিঠি দেয়, এই ট্রিক্স দিয়ে তুমি কি করতে পারো? এখানে C4 এর এগুলা মনে রাখতে পারো। তারপর দেখো আমরা আর কি কি পাচ্ছি। আমরা জাস্ট কোয়েশ্চেনগুলো একটু দেখে চলে যাই। গ্লাইকোলাইসিস বলতে কি বোঝায়? গ্লাইকোলাইসিস কি সাধারণত তোমার সবাত ও অবাত শ্বসনের প্রথম ধাপ। এই যে সবাত ও অবাত শ্বসনের প্রথম ধাপ। পত্ররন্ধ্রের মাধ্যমে শতকরা কত পার্সেন্ট? 90 থেকে 95%। অসমোসিস প্রক্রিয়ায় কি ঘটে? শুধু দ্রাবকের ব্যাপার, এগুলো আসবে না, এগুলো অনেক আগের, এগুলো এসব নাই, এসব নেই। তো মোটামুটি তোমরা যদি দেখো যা আছে কোয়েশ্চেনগুলো জাস্ট সলভ করবা। উদ্ভিদের মূল রুমের সাহায্যে মাটি থেকে যে প্রক্রিয়া পানি শোষণ করে, পানি শোষণ করার প্রক্রিয়ার নাম অবিশ্রবণ। সিএএম উদ্ভিদ কোনটি? সিএএম উদ্ভিদ কোনটি ভাইয়া? এখানে দেওয়া নাই, এটা আগে ছিল আনারস, বাট এখন হবে কি তোমার কি পাথরকুচি। সিএএম উদ্ভিদের নাম কি বর্তমানে বইয়ে কি আছে? শুধুমাত্র পাথরকুচি। সো আমি ওভারঅল যেটা বলতে পারি, তোমরা জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবে। আজকে ক্লাসটা করার পর জাস্ট লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। জাস্ট কি করবো ভাইয়া? লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন ব্যাংকটা জাস্ট সলভ করবা। জাস্ট কি করবা? লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন ব্যাংক, জাস্ট লাস্ট 10 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্স, 10 ইয়ার্স এর কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। তাহলেই তোমার সবকিছু কমন চলে আসবে। তাহলে ইনশাল্লাহ যা দেখবা সবকিছু মোটামুটি কি পাবা? ইনশাল্লাহ কমন পাবা। লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন সলভ করবা, ঠিক আছে? তো আজকে একটাই থাক চ্যাপ্টার, আমরা যেহেতু টাইম হয়ে গেছে অনেকটাই। তো
সবাই ক্লিয়ার? ক্লাসটা বুঝছো তো? এনজয় করছো ক্লাসটা প্রপারলি? বলো ক্লাসটা কেমন এনজয় করছো, একটু যদি তোমরা ক্লাসের ব্যাপারে একটা ফিডব্যাক দাও। বলো ক্লাসটা কেমন লাগছে, ক্লাসটা কেমন লাগছে বলো, একটু ফিডব্যাক দাও। হ্যাঁ, কাল এক্সাম 4 এন্ড এক্সাম 5 দুইটাই হবে, এক্সাম 4 এক্সাম 5 দুইটাই হবে। আচ্ছা শুনো, একদম অল্প জিনিস পড়াচ্ছি এবং যেগুলো হচ্ছে কি শুধুমাত্র এগ্রির জন্য প্রয়োজন, যেগুলো এগুলোই পড়াচ্ছি, বেশি কিছু পড়াচ্ছি না তোমাদেরকে, বেশি পড়ায় মাথা নষ্ট করার টাইম নাই এখন। উদ্ভাস বলো, নেটওয়ার্ক বলো, জয় করি বলো, কোয়েশ্চেন ব্যাংক মানে কি জানো? কোয়েশ্চেন ব্যাংক মানে হচ্ছে তোমার বিগত বছরের কোয়েশ্চেন গুলা থাকবে। তো উদ্ভাসেও বিগত বছরের কোয়েশ্চেন, জয় কলিতেও সেম, নেটওয়ার্কেও সেম, বা আদার্স কোনো থাকলে তাদেরও সেম, বাট পার্থক্যটা কোথায় জানো? ব্যাখ্যা। সবচেয়ে নেটওয়ার্ক এন্ড জয়কলি ওরা হচ্ছে কি তোমার কোয়েশ্চেন ব্যাংকের একটা কোয়েশ্চেনের নিচে সুন্দর একটা ব্যাখ্যা দেয়, এই জন্য আমরা বলি কি নেটওয়ার্ক বা জয়কলি সলভ করতে। আসপেক্ট সিরিজের বইগুলা বা নেটওয়ার্কের বইগুলো ওরা তোমার ব্যাখ্যা দেয়, বাট উদ্ভাসে এই ব্যাখ্যাগুলো থাকে না মূলত। ওকে, তো সবাই ভালো করে পড়াশোনা করো, এক্সাম গুলো ভালো করে দাও, এক্সাম গুলো ভালো করে দাও, ইনশাল্লাহ এগ্রিতে টপ করা কোনো বিষয় না এখন। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ো আর আমরা বাকিটা দেখতেছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।